তোকে ঘিরে লিখেছেন ফাবিয়াহ মম। পর্ব ২৮। বাইরে রিমঝিম বৃষ্টি। গাড়ির একটা জানালা খোলা, ড্রাইভিং সিটের জানালা পুরোপুরি বন্ধ। পূর্ব পূর্ণতার গলায় মুখ লুকিয়ে জাপটে ধরে স্টিয়ারিংয়ের সাথেই ওকে ঠেসে ধরে আছে। পূর্বের পিঠে হাত বুলিয়ে জানালার বাইরের বৃষ্টির পানিদের হেলদোল দেখছে পূর্ণতা। চারপাশ শুনশান হয়ে আছে। মাঝে মাঝে ভয়ে গা ছমছম করে উঠছে ওর। আকাশ ফুলে ফেপে দিনের আলোর মতো উজ্জ্বলিত হয়ে আবার তিমির আধারে মিলিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। পূর্ণতা চোখ গলিয়ে অশ্রু ছেড়ে পূর্বের মাথায় শক্ত করে চুমু বসিয়ে বলে ওঠে, বাড়ি যাবে না? এভাবেই বসে থাকবে? পূর্বের ভারী নিঃশ্বাস ফেলার শব্দ আসলো। ও কি এখনো কাঁদছে? কিছু বুঝে ওঠার আগেই হাত আলগা করে পূর্ণতাকে স্টিয়ারিং থেকে উঠিয়ে সোজা করে কোলে বসিয়ে নিল। গাড়ির সিটে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল পূর্ব। পূর্ণতা মুগ্ধ হয়ে পিটপিট করে তাকিয়ে আছে পূর্বের দিকে। নাকের শেষ মাথাটা গোল হয়ে লাল হয়ে আছে। বাচ্চারা ফুপিয়ে কাদার পর নাক যেভাবে লাল টুকটুকি করে ফেলে, পূর্বের নাকের অবস্থা তার চেয়েও বেশি লাল হয়েছে। শেরওয়ানির দুটো বোতাম খোলার জন্য বুকের উন্মুক্ত দিকটাও স্পষ্ট বোঝা যাচ্ছে এখন। আচ্ছা, পূর্ণতাকে শেরওয়ানি টেনে বুকের বাপাসটা উন্মুক্ত করে চুমু দিবে? পূর্ব কেমন করে উঠবে? চমকে উঠবে? বুকে চেপে ধরবে, না দূরে সরিয়ে দিবে? বৃষ্টির পানিতে ভেজার পর জলীয় বাষ্পের প্রবণতায় মুখটা শুকিয়ে গিয়ে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে পূর্বের। পূর্ণতার ঢোক গিলে চট করে পূর্বের শেরওয়ানি টেনে সেদিনের মতো ঠোঁট বসিয়ে দিল। পূর্ব ভ্রু কুচকে আচমকা উষ্ণ ছো অনুভব করতেই ঝট করে চোখ খুলে মাথা নুইয়ে দেখে পূর্ণতা বুকে চুমু দিচ্ছে। পূর্ব বাম হাতে পূর্ণতার মাথায় এক খাবলা চুল আঁকড়ে ধরে বুক থেকে ওর মুখ তুলে বলে উঠল, তুমি এই জায়গাটায় কষ্ট দিয়েছ পূর্ণ, এখন চুমু দিচ্ছ কেন? লাগবে না তোমার ঠোঁটের স্পর্শ। আজ কোনো কিছুতেই শান্ত হবে না। তুমি এ কি করলে আজ আমার সাথে? আমি তোমাকে মেরে ফেলবো এমন চিন্তা। গলা নিচু হয়ে কথা আটকে গেল পূর্বের। আনিশার মতো পূর্ণতাও তো একই কাজ করলো। কেউই বুঝতে পারল না দিন শেষে। আনিশা তো রূপের বাহাদুরি করত, এজন্য সহ্য হতো না ওকে। কিন্তু পূর্ণতা কেন ভুল বুঝলো পূর্বের ব্যাপারে, কোনো কিছু না জেনেই? পূর্ণতার কান্না পেয়ে গেল পূর্বের ইঙ্গিতবাহী কথাতে। কিছুতেই বুঝতে পারছে না পূর্বের ব্যাপারে উগ্রবাদী চিন্তা কিভাবে পোষণ করলো মনে। পূর্ব যদি খুন করেও থাকে, পূর্ণতার উচিত ছিল ঠান্ডা মাথায় পূর্বের বিষয় নিয়ে আলোচনা করা। পূর্বকে আজে বাজে কথা বলে ওকে উস্কে দেওয়ার কোনো মানেই ছিল না। অথচ সে বোকার মতো পরিস্থিতি না বুঝে পূর্বের উপর রেগে বসেছে। হাবিজাবি কত কে বলেছে তার কোনো হিসাব নেই। পূর্ণতা আহত গলায় বিড়বিড় করে বলল, আমি আর এমন করব না। পূর্ব কিছুটা তপ্ত গলায় বলে উঠল, বিশ্বাস নেই তো? তুমি আজ এরকম করলে কাল এর চেয়েও জঘন্য ব্যবহার করবে। এ কথা বলো না, তুমি লোকটার বুকে ছুরি চালিয়েছ। আমি এ দৃশ্য মানতে পারিনি। তো আমার সাথে যে বাজে আচরণ করবে সেগুলো কি? ওই দৃশ্যের প্রভাবে এমনটা করেছি। বিশ্বাস করো, আমার কলিজা শুকিয়ে গিয়েছিল তোমার ওইরূপ দেখে। তুমি তো এমন নিষ্ঠুর না। মানে, তুমি চুপ থাকো, খুব রাগ দেখাও, কিন্তু মানুষ তো মারতে পারো না। আমার রাস্তায় হাত ঢোকাতে আসলে আমি কি ওকে ছেড়ে দিব? ওই কুত্তার বাচ্চা তোমাকে মেরে ফেলতো, আমি বসে বসে সিনারি দেখব? দর্শক পেয়েছো আমাকে? বলতে বলতেই পূর্ণতার চুল আরও কঠোরভাবে চেপে ধরে পূর্ব। পূর্ণতার চুলের ব্যথায় খিঁচুনি দিয়ে চোখ বন্ধ করলে পূর্ব মুঠো আলগা করে দেয় তৎক্ষণাৎ। পূর্ণতা চটপট চোখ খুলতে দেখে পূর্ব আবার চোখ বন্ধ করে সিটে হেলান দিয়েছে। রাগের মাথায় চুল খাবলে ধরা ছাড়া আর কোনো আঘাত দেয়নি সে পূর্ণতাকে। শুধু রাগ উঠলেই সোজা চুলে হামড়া করে 5 আঙুলে খামচে ধরবে। কিছু জিজ্ঞেস করব, সত্যি বলবে? প্রশ্ন করো, সত্য বলার দায়িত্ব আমার। লোকটাকে মারলে কেন? পূর্ব চোখ বন্ধ থাকা অবস্থাতেই জোরে নিঃশ্বাস ফেলে পূর্ণতার দিকে তাকিয়ে বলে উঠল, উদ্যোগ সংগঠনের লোক আমার পেছনে দীর্ঘদিন ধরে লোক লাগিয়ে রেখেছে। উদ্দেশ্য একটাই, আমার দুর্বল জিনিসে আঘাত করা। এমনটা কেন করবে? তুমি ওদের কি ক্ষতি করেছ? ওদের সাথে হাত না মিলিয়ে ভয়াবহ অপরাধ করেছি, যার শাস্তি হচ্ছে আমার উইক পয়েন্টে হামলা করা। ওরা তাই করেছে। আমি কি তোমার সেই দুর্বল জিনিস? আমার তো মনে হয় না। পূর্ণতা নিষ্পাপ চাহিনীর অবুঝ প্রশ্নে পূর্ব ঠোঁট প্রসার করে হেসে দেয়। হিস, এই ঠান্ডা হাসিটা দেখার সৌভাগ্য হলো তাহলে। পূর্বের গম্ভীর চেহারার নিচে ভয়ঙ্কর রাগের অতল গহ্বরে এই হাসিটা লুকায়িত ছিল কেন? কেন ছিল এই হাসিটা? যে চক্ষু দৃষ্টির চেয়েও ভয়ানক, মারাত্মক রূপে ভয়ানক হাসি। পূর্বমুখে হাসির ঝিলিক ফুটিয়ে পূর্ণতার হাত টেনে গালে ঘষে বলে উঠল,
সেটা না বললেও তোমার বোঝা উচিত। তুমি আমার জন্য কি জিনিস সেটা তুমি নিজেও জানো না। পূর্ণতা অটল অবস্থায় কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ পূর্বের দুই গাল ধরে কপালে, চোখের পাতায়, নাকে অসংখ্যবার ঠোঁট ছুঁয়ে গেল। হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ওরা আমার জন্য তোমার ক্ষতি না করুক পূর্ব। তোমার কিছু হলেই আমি শেষ। আমি সত্যিই শেষ। পূর্ণতা এভাবেও পাগলামি করতে পারে সেটা জানা ছিল না। আগে হ্যালোসিলেশনের ঘোরে অদ্ভুত আচরণ করত, কিন্তু আজকের আচরণের সাথে তার কোনো মিল নেই। হ্যালোসিনেশনের ঘটনা কি করে জানি? আসলে ওর উপর 24 ঘন্টায় আমার নজর থাকতো, কিন্তু আমি কাছে আসার সাহস পেতাম না তখন। আজ যে দফায় দফায় ডিরেক্ট চুমোতে অ্যাকশন করছে, বিষয়টা অদ্ভুত। কপালের ডান পাশটা কি কঠিনভাবে ফুলে আছে। দরকার কি ছিল ওভাবে জানালায় নিজের মাথা বাড়ি দেওয়ার? যদি কিছু হতো, এটা ভাবলে আমার বক্ষস্থল শুকিয়ে চিনচিন ব্যথা করতে থাকে। পূর্ণতা আমার গাল ধরে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। এই পাগল মেয়েটা আমার এত কাছে, এত নিকটে, এত পাশাপাশি থাকা সত্ত্বেও আমায় নিয়ে ভাবছে না। কেন ভাবছে না? আমি ওই লোকটাকে মেরেছি বলে? লোকটাকে খুন করা প্রয়োজন ছিল। প্রয়োজন না হলে আমি কখনো হাত নষ্ট করি না। ইচ্ছে করে মানুষ ভালোবাসে না। আমি ইচ্ছে করে মন দেইনি, কিন্তু আমার মন আমার কাছে নেই। কার কাছে? সেটা বুঝতে পারলাম। পূর্ণতার কাছে। ভয়ে না অস্থিরতায় তা জেনে না, কিন্তু এখন ওর সমস্ত শরীর কাঁপছে। আমি ওর মুখটা টেনে বুকে চেপে ধরলাম। বুকের মাঝখানে ও বা গাল লাগিয়ে আমার পিঠে আঁকড়ে ধরল। তবে শরীর কিন্তু এখনো মৃদুতালে কাঁপছে। আমি এক হাতে আগলে ধরে আরেক হাত দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিলাম। বৃষ্টির পানিতে রাস্তায় পানি জমে কর্দমাক্ত হাল হয়ে আছে। খুবই সাবধানে গাড়ি চালাতে হচ্ছে আমার। একবার পূর্ণতার দিকে তাকালাম। ও চুপ করে বুকে মুখ লুকিয়ে আছে। আমাদের মধ্যকার নীরবতা কতক্ষণ ছিল অনুমান নেই। বৃষ্টির মধ্যে ওকে নিয়ে বাড়ি পৌঁছালাম। গাড়ি থেকে নেমে আমার মাথায় রক্ত উঠল। জুতা ছাড়া বাইরে বেরিয়েছে। কত বড় সাহস! কিছুই বললাম না। কোলে তুলে কলপার থেকে পা ধুয়ে সোজা রুমে ঢুকে দরজা আটকে দিলাম। ভেজা শরীরে আমি দিনের পর দিন থাকতে পারলেও এই মহারানীর রোগ বাঁধাতে এক্সপার্ট। ভেজা কাপড় আর কিছুক্ষণ থাকলে আমার জলপট্টি নিয়ে বসা লাগবে। কাজে আলমারি খুলে টি শার্ট ট্রাউজার বের করতে বলে উঠলাম, লাগেজ কোথায়? যাও কাপড় নিয়ে এসো, চেঞ্জ করো। ওই যে বাথরুম। বাথরুমটা আঙ্গুলে ইশারা করে দেখিয়ে দিলাম ঠিকই, কিন্তু আমার কথা এক কানে নিল, অপর কান দিয়ে বের করে দিল। মেজাজটা আবার তুঙ্গে উঠল। এখনও ভেজা শাড়িতে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। চাপার মধ্যে দিব নাকি? আমি রাগ ছেড়েই বললাম, থাপড়াবো এখন। কি বলেছি শুনো নেই? কাপড় চেঞ্জ করতে বলেছি না? আমার হুঙ্কারের চোখে চোখ রাখতেও ভয় পাচ্ছে পূর্ণতা। ঠিকই আছে, ভয় পাওয়া উচিত। ভয়ে ততস্থ থাকলেই আমি খুশি। আরেকবার ধমক দিলাম, ও কেঁপে উঠল। তোতলানো সুরে বলল, লাগেজ তো দিয়ে যায়নি। ওটা আপুর রুমে। সে ভেবেছিল আমি তার। পূর্বিকা আপি, তোমার সকালে দেখা হোক, তোমায় আমি কি করি। ধ্যাৎ, আজকের দিনটায় জঘন্য। একটার পর একটা আপদ লেগে আছে, পিছু আর ছাড়ছে না। আমি টি শার্ট ট্রাউজার হাতে নিয়ে আলমারি যেয়ে লাগাবো, হঠাৎ পূর্ণতা আবদারি সুরে বলে উঠল, তোমার একটা টি শার্ট দাও না। কি? কার টি শার্ট? তোমার টি শার্ট। মাথা নষ্ট? তোমার সাইজ দেখেছ? আমার টি শার্ট পরলে ওটার ভেতর আমিও অনায়াসে ঢুকে যাব, বুঝলে? আমি কি আপুকে জাগাবো? আচ্ছা যাই, আপুকে ডেকে লাগেজটা নিয়ে আসি। ওহ শিট, ইটস এ অনারেবল মোমেন্ট। পূর্ণতাকে আটকাতে হবে। আমার মাথায় বুদ্ধি চাপতে আমি হন্তদন্ত হয়ে বলে উঠলাম, এই কোথায় যাচ্ছ? দাঁড়াও। এখন রাতের বেলা যে আর লজ্জার কারণ হওয়ার দরকার নেই। তুমি আমার টি শার্ট পরে ফেলো। আপনি একটা ঢিলা টালাটায় পাজামা আছে, ওটাও নাও। পূর্ণতা কেমন কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইল, বুঝলাম না। আমি আবার প্রশ্ন করলাম, কোনো সমস্যা? না, আসলে আপুর পাজামা তোমার কাছে যে। ওর পাজামা দিয়ে রুমের ধুলা ময়লা মুছবো, তাই চুরি করেছি। এখন কে জানতো তোমার কপালে চুরির মাল জুটবে? তুমি চুরি করেছ? কেন? তোমার কাছে এখনই কৈফিয়ত দেওয়া লাগবে? পরে দিলে চলে না। সামনে থেকে সরে ড্রেস পাল্টাও, যাও। পূর্ণতা বাধ্য বালিকার মতো পূর্বের দেওয়া নেভি ব্লু টি শার্ট, পূর্বিকার কালো পায়জামা নিয়ে বাথরুমে ঢুকলো। কাপড় চেঞ্জ করে বাথরুম থেকে বেরিয়ে দেখে পূর্ব শেরওয়ানের গেট আপ পাল্টে ধূসর টি শার্ট ও কালো এডিডাসের ট্রাউজার পরে আয়নার সামনে চুল ব্রাশ করছে। রাতের বেলা কোথায় যাবে? এই সময় চুল ব্রাশ করার মানে আছে? পূর্ণতা ভেজা চুল পিঠের উপর ছড়িয়ে দিয়ে শাড়ি এনে টেবিলের উপর মেলে দিচ্ছে। পূর্ব আয়নার ভেতর দিয়ে পূর্ণতার সব কার্যক্রম লক্ষ্য করছে। হঠাৎ পূর্ব বারান্দার দিকে যেতে যেতে বলে উঠল, বারান্দায় আসো, কথা আছে। পূর্ণতা শাড়ি ওভাবেই রেখে গুটি গুটি পায়ে বারান্দায় উপস্থিত হলে দেখে পূর্ব বারান্দার ফ্লোর বিছানা করছে। বিছানার চারিদিকে স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে পলিথিনের চারকোনা রশি দিয়ে বেঁধে ছোট্ট খেলাঘরের মতো বানিয়েছে। পলিথিনের ওপাশে মাথার কাছে কিছুটা দূরেই একটা মোমবাতি জ্বলছে।
মোমবাতিকে ঢেকে একটা কাঁচের বাটির মতো বস্তু রাখা হয়েছে, যেন বাতাসের ঝাপটায় মোমবাতি না নিভে মাথার টিকটায় পলিথিনের উপর বৃষ্টির ছাট এসে বিন্দু বিন্দু পানি জমা হচ্ছে। কি মনোরম দৃশ্য! পূর্বের মাথায় এসব সুন্দর চিন্তাভাবনা আসে কি করে? পূর্ব পলিথিনের ভেতর থেকে বেরিয়ে বলল, ভেতরে যাও, দেখবে ঠান্ডা ঠান্ডা লাগছে। তুমি এটা কি করেছো? চোখে দেখতেই পাচ্ছ কি করেছি। এখন তুমি যাবে নাকি পাজাগুলো নিয়ে ঢুকবো? আমি যাচ্ছি। পূর্ণতা পূর্বের আবিষ্কার করা পলিথিনের ঘরে ঢুকতেই ওর সত্যি সত্যি ঠান্ডা হাওয়ার মতো সিক্ত অনুভূতি হলো। পলিথিনের আচ্ছাদনে শিশির করা জমে অসহ্য হয়ে আছে। বাতাসের দমকা হাওয়ার ঝাপটানিতে মাঝে মাঝে বৃষ্টির পানি এসে মাথার উপর পলিথিনে পড়ছে। কি দারুণ দৃশ্য! বালিশের ওখানে মাথার কাছে সুন্দর করে মোমবাতিটা কেমন রহস্যময় পরিবেশ করে দিয়েছে। পূর্ণতার কাছে এসব কিছু স্বপ্নের মতো অনুভূত হচ্ছে। এত শান্তি কেন পরিবেশটায়! গ্রাম্য পরিবেশের এক পশলা বৃষ্টির দিনে মিষ্টি মনোরম ফুলেল সুবাসে মোহিত হয়েছে পূর্ণতা। স্নিগ্ধ আবেশে পূর্ণতা শিশির জমা পলিথিনে হাত রাখতেই শরীরে কাঁটা দিয়ে শিশির করে উঠল। পূর্ণতা অজান্তেই খিলখিল করে স্ফুটিত কিশোরীর মতো হেসে দেয়। পূর্ব অত্যাশ্চর্য দৃষ্টিতে পূর্ণতাকে দেখছে। পূর্ণতা সত্যি আমার ছেলে মানুষের কর্মকাণ্ডে খুশি। আমি তো বাদলা দিনে বৃষ্টিমুখর প্রকৃতির নিচে ওকে নিয়ে রাত্রিবিলাস করতে চেয়েছিলাম, সেজন্য এসব আয়োজন। আমি কি তাহলে সার্থক? পূর্ব ছোট্ট ঘরের ভেতরে ঢুকে পেছন থেকে পূর্ণতার চুলে ঠোঁট ছুঁয়ে দেয়। পূর্ণতার জড়তা ভেঙে চমকে উঠে মাথা ঘুরিয়ে পূর্বের দিকে তাকাতেই দেখে পূর্ব ঠোঁটে হাসি ঝুলিয়ে বসে আছে। হঠাৎ বাহু দুদিকে প্রসার করে পূর্ব হাসি হাসি চেহারায় বলে উঠল, আমার টি শার্টের ভেতর ঢুকে পড়ো তো, চট করে আমার জড়িয়ে ধরো, আসো। পূর্বের বলতে দেরি পূর্ণতার জমকালো খুশিতে টি শার্টের ভেতর ঢুকে পূর্বকে জড়িয়ে ধরে। পূর্ব চোখ বন্ধ করে পূর্ণতার কানের বিনায় ঠোঁট ছুঁয়ে বলে ওঠে, চলো এবার ভুবন ভোলানো বৃষ্টিতে ভিজি। কি ভিজবে না? ফুয়াদ, জাওয়াদ, সাইমা, মিথুন একত্র হয়ে ফুয়াদের রুমের দরজা আটকে গোল বৈঠকে বসেছে। মূল বিষয় হলো পূর্বের ক্ষতি। পূর্বের প্রতি ঈর্ষান্বিত আচরণে আজ এসব ভাইগুলো খারাপের রাস্তায় গা বিলিয়ে বসেছে। সাইমা রীতিমতো পূর্ব বলতে পাগল। তবে পূর্ব সাইমাকে ছোট থেকে আপন বোনের মতো দেখলেও কখন, কিভাবে, কবে সাইমার মনে সূক্ষ্ম অনুভূতির পাখা মেলেছিল তা আদৌ পূর্ব জানে কিনা সাইমা সেটা জানে না। কিন্তু পূর্ব সাইমাকে ওরকমভাবে পাত্তা কখনোই দেয় না। আপন ভাই বোনদের মধ্যে আবার কিসের ফালতু সম্পর্ক? পূর্বের এই মতবাদের কারণে সাইমা কখনো মনের কথা বলার সাহস পায়নি। ফুয়াদ সিগারেটে লম্বা টান দিয়ে নাকমুখ দিয়ে ভোঁ করে ধোয়া ছেড়ে বলে উঠল, কালকে কিছু করতে দেস নি, আজকে যদি কিছু করতে না দেস সবগুলারে খুন করব। বোকা বলা মিথুন বিরক্ত হয়ে বলে উঠল, পূর্ব যে কুত্তার মতো মারে ভুলে যাস কেন? খবরদার কোনো হাবিজাবি প্ল্যান করবি না, তুই ফাঁসবি, সাথে আমাদেরও ফাঁসাবি। ফুয়াদ ঠাস করে মিঠুনের ডান গালে চড় মেরে বলে, তোর মতো বোকা যদি আশেপাশে দু একটা থাকে তাহলে তো ফাঁসার চান্স আছেই। চুপ কর শালা, কথা বলবি জায়গা মতো, সিগারেট লাগিয়ে দেব। জাওয়াদ অতি দ্রুত তীক্ষ্ণ গলায় তেতে বলে, ওই বেটা, যখন তখন মিথুনের গায়ে হাত তুলস কেন? মগের মূল্য পাইছোস? শালা এই হাদার বাচ্চা কি কয় দেখোস না? আমি বলে হাবিজাবি প্ল্যান বানাই, চড়ায়া শালার কিডনি ব্লক করা উচিত। সাইমা ওদের মধ্যে পিড়াপিড়ি দেখে চট জলদি ঠান্ডা গলায় বলে ওঠে, ঝগড়া করে নিজেদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করা উচিত না। ওই দুইজনকে কিভাবে ঠেলার উপর রাখা লাগে সে চিন্তা কর। আচ্ছা ফুয়াদ, একটা কথা বলি। ফুয়াদ সিগারেটে টান দিয়ে বলল, বল। আমরা যদি পূর্বের শত্রু দলের সাথে যোগাযোগ করি কেমন হয়? সাইমার কথা শুনে মিথুন ইয়া বড় চোখ করে চেঁচিয়ে বলল, কি বলিস তুই? অসম্ভব, ছি। ফুয়াদ আরেক দফায় বিরক্ত হয়ে ধুম করে মিথুনের পিঠে কিল বসিয়ে বলল, তোর অসম্ভবের মায়ের বাপশালা, মুখে আঙুল দিতে পারোস না? আরেকটা শব্দ বাইর করবি, ডিরেক্ট তোর কলিজায় ছুরি হানবো। চুপচাপ বস। ওই সাইমা, বলা শুরু কর। মিথুন মিয়ে যাওয়া মুড়ির মতো চুপসে গেলে সাইমা বক্তৃতা দেওয়ার মতো পার্ট নিয়ে বলে উঠল, উদ্যোগ সংগঠনের সাথে ওর রেশারেশি আছে, এ ব্যাপারে তো সবাই জানো, ঠিক না? জাওয়াত সায় দিয়ে বলে উঠল, হ্যাঁ, ওই দলের চেয়ারম্যান পূর্বকে নিজের দলে সামিল করতে চায়, কিন্তু পূর্ব রাজি হয় না। এই ঘটনা তো ক্যাম্পাসের বাচ্চা কাচ্চাও বলতে পারবে। কারেক্ট। উদ্যোগ সংগঠন কতটা পাওয়ারফুল সেটা তো সবার জানা আছে, ঠিক না? একটা সাংবাদিক ওদের ব্যাপারে গোপনে রিপোর্ট করেছিল দেখে কিভাবে খুন করে ফেললো মনে আছে? ফুয়াদ সিগারেটের শেষ টান দিয়ে অবশিষ্ট অংশ জানালা দিয়ে ফেলে বলল, মোদ্দা কথায় আয় বাল, পেঁচানি বন্ধ কর। আহা, বলছি তো, আমার প্ল্যান হচ্ছে যদি আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করে পূর্বের বিয়ের ব্যাপারটা জানিয়ে দেই, সাথে পূর্ণতার একটা ছবিও সেন্ড করে দেই, তাহলে ব্যাপারটা জমবে না? বল বল। ওরা অবশ্যই পূর্বের বউ আছে শুনলে পূর্ণতার উপর অ্যাটাক করবে, ঠিক না? আচ্ছা, তুই তো এখানে পূর্ণতাকে রাস্তা থেকে সরানোর বন্দোবস্ত করলি, মাঝখান দিয়ে পূর্ণকই টপকাইব। শরৎচন্দ্রের দেবদাসের মতো বিরহে মরবে,
বুঝলি? ধুত্তেরি, হাফ প্ল্যান বানাস কেন? আমার মাথায় আইডিয়া আসছে, শোন। উদ্যোগের চেয়ারম্যানের আমি পার্সোনালি দেখা করে। আরে, তুমি পার্সোনালি দেখা করবে, পূর্বের গুপ্তচর যদি তোমাকে দেখে ফেলে, তখন কি প্রলয় হবে জানো না? যেটা মন চায় ওইটা হোক, আমি তো উদ্যোগ সংগঠনের চেয়ারম্যানের বলবোই। সাইমা আর বাক্য খরচ করার প্রয়োজন মনে করে না। ফুয়াদের মাথায় একবার যা বসে যায় তা জোকের মতো আটকে যায়। এমতো অবস্থায় কোনো লাভ নেই বুদ্ধি দেওয়ার। পরবর্তীকালে কি করে কাহিনী করে কে জানে। গতরাতের বৃষ্টিতে ধুলামাখা প্রকৃতি পরিষ্কার হয়ে মিষ্টি রৌদ্রের দিন পড়েছে আজ। গাছের সবুজ পাতার ফাঁকফোকর দিয়ে তেজহীন সূর্যের স্বর্ণালী বর্ণ এসে পূর্ণতার মুখে পড়তেই ঘুম ভেঙে যায় তার। পূর্ণতা ঘুমো ঘুমো চোখে আড়মোড়া ঠেলে হাই তুলতেই পাশ ফিরে তাকায়। পূর্ব ঘুমিয়ে আছে নিষ্পাপ ভঙ্গিতে। কপাল চড়ে এলোমেলো চুলের বাহারে ঢেকে আছে তার। পূর্ণতা হাত ছুঁয়ে চুল পেছনে সরিয়ে দেয়। আবারও অবাধ্য ভঙ্গিতে চুল কপালে এসে পড়ে। পূর্ণতা গালের কাছে কানের পাশে হাত রেখে পূর্বের স্নিগ্ধ মুখের কাছে এগিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে উঠে যায়। পরনের পোশাক ঠিক করে সেখান থেকে বেরিয়ে চুলে হাত খোপা করতেই ফোনের সন্ধানে চোখ ঘুরায়। ওটা তো ড্রেসিং টেবিলের উপর। পূর্ণত চটপট ফোন নিয়ে কন্ট্যাক্ট লিস্টে যেয়ে কল করতেই বলে ওঠে, হ্যালো। হ্যাঁ পূর্বিকা আপু, আমি পূর্ণতা। তুমি ঘুম থেকে ওঠে না এখনো? আপু, আমার লাগেজটা তোমার রুমে, একটু কি দিয়ে যেতে পারবে? না না, রাতে সমস্যা হয়নি। তুমি কি পড়বে? আচ্ছা আচ্ছা, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি আসো। না, পূর্ব ওঠেনি, এখনো ঘুমিয়ে আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। পূর্ণতা কল কেটে পূর্বিকার জন্য দরজা খুলতে কপাল কুঁচকে হতভম্ব দৃষ্টিতে বলে ওঠে, তুমি তুমি এখানে এখানে কি করছো? পর্ব 29। তুমি তুমি এখানে এখানে কি করো? রাত ভালোই কেটেছে তাই না? থুতনি দেখে লাল করে দিয়েছে। লাভ বাইট? কপালে ওটা কি ফুলে আছে কেন? পূর্ণতা সকাল সকাল আনিশার মুখ দর্শন পাবে স্বপ্নেও ভাবতে পারেনি। মাথায় ঢুকছে না আনিশা এখন এই মুহূর্তে কিভাবে এই বাড়িতে আসলো। পূর্ণতা দরজা পুরোটা না খুলেই আনিশার উদ্দেশ্যে বলে উঠল, আপু, তুমি এখানে কি করে? কেন, আসা নিষেধ? তোর পর রাগ করবে? নানা ভাইয়ের সাথে এসেছি। নানা ভাই মোজাম্মেল চাচার জমি সংক্রান্ত বিবাদের জন্য তো দাদা শ্বশুরদের সাথে আলাপ করতে এসেছে। পূর্ণতা কিছু বলবে হঠাৎ আনিশার ডানপাশ থেকে মেয়েলি সুরে কৌতূহল গলায় বলে উঠল, আরে আনিশা, এত সকাল সকাল কখন এলে? আনিশা একগাল হাসি দিয়ে পূর্বিকার হাতে লম্বা হ্যান্ডেল ধরা লাগেজ দেখে। দেখতেই হাসি চেপে বলে ওঠে, এই তো আসলাম মাত্র। হাতে লাগেজ যে? পূর্ণতার লাগেজ গো। আর বলো না, কাল রাতে তোমার বোনকে আমার সাথে রাখা নিয়ে যে বিরাট ধমক খেয়েছি, সে কথা বাদ। আসো আমার ঘরে আসো। পূর্ণতা, এই যে তোমার মালপত্র, কিছু লাগলে বিনা দ্বিধায় বলে দিও। পূর্বিকা আনিশাকে আসতে বলে নিজের রুমের দিকে চলে যায়। পূর্ণতা লাগেজ টেনে রুমে ঢুকিয়ে রাখতেই পূর্ব চোখ কসলাতে কসলাতে বারান্দা থেকে রুমে ঢুকলে আনিশার চোখ আটকে যায়। পূর্বের উন্মুক্ত বুকের দিকে এক দৃষ্টি তাকিয়ে নিঃশ্বাস ভারী হয়ে আসছে ওর। যেই বুকটা শার্ট টি শার্ট ও পাঞ্জাবের নিচে ঢেকে থাকতো তা এভাবে সকালের দৃশ্যপটে অদ্ভুতভাবে এসে পড়বে ভাবতে পারিনিও। হাত আরও খিচে আসলো আনিশার, চোখ মুখ কুচকে আসছিল ক্রমান্বয়ে। পূর্ণতা ফ্লোরে ঝুঁকে লাগেজ খুলে পোশাক বের করতে করতে ব্যস্ত। পূর্বের আগমন টের পায়নি পেছন থেকে। পূর্বের সদ্য ঘুম ভাঙা চোখ দরজার বাইরে মানুষটার দিকে পড়তেই চোখ কসলানো অটোমেটিক থেমে গেল ওর। কপাল কুচকে মুখ শক্ত করে চেঁচিয়ে বলল, সাত সকালে তুমি এখানে কি করছো? পূর্ণতা পূর্বের চেঁচামেচি শুনে হকচকিয়ে ফ্লোর থেকে উঠে দাঁড়াতেই দেখে পূর্ব আনিশার দিকে তাকিয়ে হট্টগোল বাজাচ্ছে। আনিশা এখনো অদ্ভুত দৃষ্টিতে পূর্বের আপাত মস্তক চোখ বুলাচ্ছে। পূর্ণতা জলদি দরজার কাছে গিয়ে অতি দ্রুত বলে উঠল, আপু, গোসল করবো, লেট হচ্ছে। তুমি বসো, চা খাও, নাস্তা করো, আমি এক্ষুনি আসছি। ধুম করে আনিশার মুখের উপর দরজা বন্ধ করলো পূর্ণতা। পূর্ণতা দরজা থেকে দ্রুত সরে পূর্বের সামনে এসে বলে উঠল, রাগ ঝাড়ো পূর্ব, সকাল সকাল রাগ করে না। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, তাই না? পূর্ব অন্যদিকে মুখ ঘুরিয়ে রাগত সুরেই বলে উঠল, সকাল সকাল তোমার চেহারাটা দেখা বাদ দিয়ে ওই শাকচন্নির চেহারাটা দেখলাম, আমার দিন ভালো যাবে? কচু যাবে। পূর্ব হিস হিস করতে করতে আলমারি খুলতে ব্যস্ত হলো। যা বাবা, দিনের শুরুতেই পূর্বের ধমক! আল্লাহ মালুম শেষটা কেমন হয়। পূর্ণতা ইতিমধ্যে ওয়াশরুমে যেতেই রুমের ভেতর থেকে জিনিসপত্র আছড়ে ফেলার শব্দ আসলো। পূর্ণতা ভেজা শরীরেই দরজায় কান পেতে শোনার চেষ্টা করলো। মনে হচ্ছে জিনিসপত্র আছাড় মেরে সব লণ্ডভণ্ড করে রাগ ঝাড়ছে। পূর্ণতা তাড়াতাড়ি গোসল শেষ করে শাড়ি কোনো রকমে পেঁচিয়ে বাইরে এসে হতবাক। পুরো রুমের অবস্থা হজবরল। সারা ফ্লোরে পূর্বের টি শার্ট, শার্ট, প্যান্ট, বেল্ট, টাওয়েল, সাথে কিছু টাকার নোটও টুকরো টুকরো হয়ে পড়ে আছে। পূর্ণতার লাগেজ যেখানে ছিল সেখানে আর জায়গা মতো নাই। পূর্বের তোড়ফোড় অবস্থার জন্য সেটা ড্রেসিং টেবিলের পাশে উল্টে পড়ে আছে।
পূর্ণতা পরপর দুটো ঢোক গিলে চুলে তোয়ালে পেঁচিয়ে বিছানার দিকে তাকায়। বিছানায় উবু হয়ে শুয়ে আছে পূর্ব, চোখ বন্ধ কিনা বোঝা যাচ্ছে না। পূর্ণতা ধীর গতিতে হেঁটে বিছানার কাছে এসে পূর্বের পাশে বসে। খুব সাহস করে পূর্বের পিঠে ঠান্ডা হাতটা রাখতেই এক ঝটকায় পূর্ব হাত সরিয়ে দিয়ে মুখ বাম থেকে ডানে ঘুরায়। আনিশার জন্য এমনটা হলো। কেন আসলো আনিশা? আনিশার চেহারাটা দেখেই পূর্ব রাগে রাগি ছ্যানছ্যান করছেন। পূর্ণতা ধীরে ধীরে খুবই নিঃশব্দে পূর্বের পিঠে চুমু দিতে পূর্ব লাফ দিয়ে উঠে বসে। ব্রুকুচকে কাঠিন্য মুখ করে বলে ওঠে, সকালবেলা একটা চুমু দিয়ে উঠাতে পারলে না? এইটুকু সেন্স নেই? যদি হালকা একটা ধাক্কাও দিতে, অন্তত ঘুমের ঘোরটা কেটে তোমার মুখটা চোখে পড়তো। কার চেহারা দেখলাম আল্লাহ, ছি! পূর্ব এমন ভাব করছে যেন দূর থেকে আনিশা ওকে জব্দ করে চুমু খেয়েছে। পূর্ণতা খানিকটা বিরক্ত হয়ে বলল, আমি কি জানতাম তোমার প্রাক্তন আসবে? আসছে ভালো কথা, তোমাকে সে কিছু বলেছে? শুধু শুধু চিল্লাহুল্লা করছো কেন? পূর্ব অবাক হয়ে পূর্ণতার দিকে মুখ ঘুরিয়ে বলল, কি বললে? আমার সাথে ঝগড়া করছো? পূর্ণতা কোনো কথা না বলে সোজা রুম থেকে বেরিয়ে যায়। পূর্ব এক পানে কিছুক্ষণ খোলা দরজার দিকে তাকিয়ে থেকে শেষে মাথা নিচু করে বলল, আমার মন বলছে আনিশা নিছক কোনো কারণে এখানে আসেনি। ও এখানে এসেছে আমাকে দেখতে। আল্লাহ মাফ করুক, কোনো বাজে চিন্তাভাবনা যেন ওর মাথায় না থাকে। আমি সত্যি ওর উটকো ঝামেলায় ফাঁসতে ইচ্ছুক নই। পূর্ণতা চুলার ধারে চা বানানোর প্রস্তুতি নিচ্ছে। পূর্বের মা ও দাদি মাটির চুলাতে রান্না করলেও পূর্ণতাকে গ্যাসের চুলায় রান্না করতে কড়া নির্দেশ দিয়েছেন আজ। মাটির চুলায় রান্না করা সহজ ব্যাপার না, প্রচুর দক্ষ এবং অভিজ্ঞ হতে হয় চুলা ধরাতে হলে। লাকড়ি সামাল দিতে হয় রান্না করতে। একটা ছোট্ট পাতিলে চায়ের পানি ফুটতে শুরু করলে পূর্ণতা এদিক ওদিক তাকিয়ে চা পাতা চিনি দুধের কৌটা খুঁজতে থাকে। রান্নাঘরের বাইরে দরজার আড়ালে দাঁড়িয়ে ফুয়াদ ও জাওয়াত কোক খাচ্ছে। পূর্ণতাকে বুঝতে না দিয়ে চুপি চুপি দুজনে পূর্ণতাকে পর্যবেক্ষণ করছে। জাওয়াত কোকের ক্যান থেকে এক ঢোক গিলে ফিসফিস করে বলল, শাড়ি এমন বোরকার মতো ঢাকছে কেন? দূর, ঠিকমতো পেটটাও দেখা যায় না। পারবি পারবি, অপেক্ষা কর। ফুয়াদ বিশ্রী দৃষ্টিতে পূর্ণতার চুলের পানিতে ভিজে যাওয়া পিঠের দিকে তাকিয়ে আছে। চুলে তোয়ালে পেঁচানো থাকলেও বাড়তি পানিতে পিঠের ব্লাউজ ভিজে গায়ের সঙ্গে লেপটে গেছে কিছুটা। ফুয়াদ কোক গিলে বাঁকা হেসে বলে উঠল, উঁচু তাক থেকে চা পাতার বয়াম নামানোর সময় শাড়ি উপরে উঠব, এরপরেই দেখতে পারবে কাঙ্ক্ষিত জিনিস। পূর্ণতা চা পাতার বয়াম নিতে হাত উঁচু করার ফলে শাড়ি যেই উপরে উঠতে যায় তখনই রান্নাঘরের বাইরে থেকে আনিশার ডাক ছিটকে আসে। পূর্ণতা থমকে গিয়ে মাথা ঘুরিয়ে দেখে দরজার দুপাশে দুই দেবর দাঁড়িয়ে কোক খাচ্ছে, আর তাদের থেকে দূরে ঠিক পেছনে আনিশা দাঁড়িয়ে। আনিশাকে দেখে বিব্রত ভঙ্গিতে হাসতে হাসতে ওরা দুজন চলে গেলে আনিশা রান্নাঘরে ঢুকে তাক থেকে চা পাতার বয়াম নামিয়ে চুলার কাছে রাখতেই বলে ওঠে, চোখ কান খোলা রেখে সাবধানে কাজ করবি। পূর্ণতা ভ্রু কুচকে বলে ওঠে, কেন? ও মা, রান্নাঘরে কাজ করবি আর চোখ খোলা রাখবি না? ঘরে আগুন ধরলে কি করবি? সবসময়ের মতো পূর্ব বাঁচাবে? সাবধানে থাক। পূর্ণতা আনিশার কথা আধা বুঝলো আর আধা না বুঝে চুপ করে রইল। ট্রে সাজিয়ে সকালের চা নিয়ে বসার ব্যবস্থা হিসেবে বারান্দার চৌকির কাছে টেবিলে রাখলো। চৌকিতে পূর্বের দাদা মুসা ওয়াসিফ ও পূর্ণতা নানা ভাই একসঙ্গে বসে আছে। নানা ভাই হাসি খুশি বলে উঠল, নানু, সব ঠিকঠাক তো? পূর্ণতা মিষ্টি হাসি দিয়ে চা এগিয়ে বলল, হ্যাঁ নানা ভাই, সব ঠিক আছে। তা এখন নাস্তাটা খেয়ে রেডি হয়ে যাও। জামাইকে বলো নিচে চলে আসতে, একটু কথা বলি, গল্প করি। উনি আসছে নানা ভাই, আপনি বসুন। এই, আপনি মিষ্টি বিস্কিট খাবেন না, ওটা আপনার জন্য না, দাদা ভাইয়ের জন্য দিয়েছি। আপনার যে ডায়াবেটিস, ভুলে যান কেন? পূর্ণতার হালকা শাসন রূপ দেখে ফিক করে হেসে দেয় মুসা ওয়াসিফ। বন্ধুর পিঠ চাপড়ে বলে ওঠে, মেম্বার সাহেব, আপনার দিন শেষ, এইবার আমার দিন শুরু। হা হা হা। এই কথা শুনে পূর্ণতা লজ্জা পেয়ে চলে গেল। চৌকির বিছানায় দুজন মিলে হাসিতে ফেটে পড়ে। সকালের নাস্তা শেষে বৌভাতের উদ্দেশ্যে রওনা দিতেই ঠিক 10টা বাজার 5 মিনিট আগে পৌঁছায় বাড়িতে। সদরের সবাই নতুন জামাইকে বরণ করে নানাপদের বাহারি পিঠার আয়োজনে বর্ণিল পসরা সাজায়। পূর্বের তো 12 রকমের পিঠা দেখেই মাথা নষ্ট। এত পদের পিঠা, তাও 5-6টা করে খেতে হবে শুনে পূর্বের এখন পালাতে ইচ্ছে করছে। কাছে পিঠে পূর্ণতাকেও দেখতে পাচ্ছে না। কি করবে এখন? রাক্ষসের মতো পিঠা খাইয়ে আবার দুপুরে গরুর কালো পোনা, খাসির রেজালা, মুরগির ফ্রাই, মুরগির ঝাল, দো পেঁয়াজা, পোলাও এসব খাওয়ানোর ছোটোখাটো হুঁশিয়ারি দিয়ে গেছে। পূর্বের এখন মাথা চাপড়াতে ইচ্ছে করছে খাওয়ার লিস্ট শুনে। শ্রেয়া বড় হাড়ি থেকে চিতই পিঠা বেড়ে প্লেটের একপাশে মরিচের ভর্তা সাজাতেই পূর্ব উস্কুস গলায় ডাক দেয়, শ্রেয়া, এদিকে আসবে একটু? জি ভাইয়া, কিছু লাগবে? কি ব্যাপার, পিঠা যেভাবে দিয়েছে সেভাবেই রয়ে গেছে, আপনি তো কিছুই টাচ করেননি। শ্রেয়া, আমাকে কি ভুকা রাক্ষস মনে হয়? কি? বুঝিনি ভাইয়া। দেখো, তোমার বান্ধবী আমাকে যে লেভেলে ট্রিট করে তাতে খাবার দাবার 1 সপ্তাহে না করলেও চলবে। প্লিজ এগুলো সরাও।
শ্রেয়া পূর্বের কথা প্রথম দফায় না বুঝলেও পরে মাথা ঘাটতেই বুঝে যায় ইঙ্গিত। থুবড়ে আসে হাসি কোনো রকমে চেপে বলে ওঠে, ভাইয়া আপনি খুব ফানি। পূর্ণতা আপনার কেমন দশা বানাতে পারে তার একটু একটু ধারণা আমার আছে। আচ্ছা আমি পিঠা সরিয়ে নিচ্ছি, আপনি কি একটু রেস্ট করবেন? বড় মেহেরবানি হবে। কি বলেন, আসুন পূর্ণতা রুমে নিয়ে যাই। পূর্ণতা তো তানিয়ার সঙ্গে লুডো খেলছে, এখন আপনি ডাকলেও আসবে না। পূর্ব উঠে দাঁড়াতেই হকচকিয়ে বলে, লুডোর জন্য আসবে না? হ্যাঁ, তানিয়া জম্পেশ খেলা জানে। একদিকে তানিয়া, সুহাস ভাই, অন্যদিকে পূর্ণতা আর আইমান জুটি জুটি খেলছে, আপনি দেখবেন? পূর্ব ক্লান্ত গলায় বলল, না, একটু শুভ, রুমটা দেখিয়ে দাও। ওরে দেখোস না ছাগলের বাচ্চা আমার গুটি খাইতে আসে। ওরে ছাগলি, পারতি না, তোর গুটি আজীবন আমার গুটির লেঞ্জুর ধইরা চলবো, খাইতে আর পারতো না। আইমানের কথা শুনে তানিয়া বিব্রত গলায় বলে, আইমান ভাইয়া চিল্লাবা না, চুপ। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, পাকাকুটি খাইয়া দিছি, সুখে কুরকুর করে রে, সুখে কুরকুর করে। আইমানের তাচ্ছিল্যপূর্ণ গান শুনে তানিয়া বাদে সবাই দমফাটা হাসিতে হেসে দেয়। একটু আগে আইমান তানিয়ার পাকা গুটিকে ছক্কা 5 মেরে চাঁদে পাঠিয়ে দেয়। এই খুশিতে একটু পরপর গান ধরছে আইমান। পূর্ণতা ফের চাল দিতেই ছক্কা 2 ওঠে। আইমান কোর্টের উপর ঝুঁকে ভাবুক চিন্তিত চোখে দেখে 2 সেকেন্ড অতিবাহিত করতে এক চিৎকার দিয়ে ওঠে, তোরা দেখ 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 রে চাহিয়া, খাইয়া দিছি 2টা গুটি, দেখ রে তানিয়া, আহা পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। আইমানের কটাক্ষপূর্ণ গানে তানিয়া লুডুর কোর্ট উল্টে চলে যায়। সুহাস পেছন থেকে ওকে ডাকতে ডাকতে নিজে উঠে দাঁড়ায়, ওই গাধি, খেলা পারিস না, কোর্ট উল্টালে কেন? হারলেই খেলা নষ্ট করবি? আর শোনা গেল না। সুহাস বোঝাতে বোঝাতে তানিয়ার পিছনে পিছনে বেঁধে চলে গেল। আইমান ভুবন রাঙানো হাসি দিয়ে বলল, অনেকদিন পর শান্তি পাইলাম পূর্ণতা, আবার কবে যে একসাথে খেলার সুযোগ হয় কে জানে। পূর্ণতা মাটির উপর ছালা থেকে কোট গুছিয়ে গুটিগুলো একত্র করে উঠে দাঁড়াতে বলে উঠল, টেনশন নিস না, যখন ইচ্ছে করবে চলে আসবি, দরকার পড়লে আমার দেবর একটাকে পাঠিয়ে তোদের আনতে বলবো, বুঝলি? পূর্ণতা, একটা কথা জিজ্ঞেস করি, এসব ফর্মালিটি কবে শিখলি বন্ধু? না ধুর, আজকে যে আনিশা তোর দাদা শ্বশুর বাড়িতে গেল কোনো গন্ডগোল করে নাই? ভাই দেখি ইলিশ মাছের পেটের মতো মুখ ফুলে বসে আছে। হাপুকে নিয়ে সকাল থেকে আমার উপর রাগ, কথাও ঠিক করে বলে না, কি যে বিশ্রী অবস্থা। আচ্ছা থাক, দুঃখের কথা বলিস না, তোর এই দুঃখ শুনলে আপনা আপনি আমার খিটখিটে হাসতে ইচ্ছা করে। কেমন অমানুষ তুই, হারামি কোথাকার। তোর জামাইয়ের রাগ আমার কাছে কুয়ারা লাগে, আলগা ঢং। ও, কুয়ারা লাগে। পেছন থেকে প্রশ্নটা ছিটকে এলে আয়মানের ঠোঁট থেকে কর্পূরের মতো হাসি উবে যায়। আয়মান শুকনো মুখে পূর্ণতার দিকে তাকিয়ে ইশারা করে, তোর জামাই? পূর্ণতাও শুকনো গলায় ঢোক গিলে জোরপূর্বক হাসিতে আয়মানের পেছনে থাকা মানুষের দিকে একবার তাকায়, আরেকবার আয়মানের দিকে তাকায়। আয়মান ইশারা বুঝতেই ধূপধাপ দোয়া ইউনুস জপতে জপতে পেছনে তাকিয়ে হাসি দিয়ে বলে, ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেননি? ওয়ালাইকুম আসসালাম, ভালো তো আছি আলহামদুলিল্লাহ, তোমার ভালোটা যে দেখতে পাচ্ছি না। কি বলেন ভাই? ওর সামনে কি জানি বললা? না, বললাম যে কুয়ারতে পানি খাওয়া উচিত, কি মিষ্টি, একদম চিনি মেশানো, ওইটার কথা বলছিলাম। আমি কি কানে ভুল শুনলাম? ছি, নাওজুবিল্লাহ, কি যে বলেন, আপনার কান তো সাপ্লাই পানির পদ্ধতি পরিষ্কার, ভুল শুনবেন কেন? তাই তো। এই পূর্ণতা, একটু আসো তো। পূর্ণতা পূর্বের পিছু পিছু গেলে দেখে পূর্ব শোবার রুমের দিকে চলে যাচ্ছে। পূর্ণতা আলতো একটা ঢোক গেলে রুমে ঢুকলে পূর্ব দরজা ঠেলে পিঠ লাগিয়ে পাঞ্জাবের পকেটে হাত ঢুকায়, সরু দৃষ্টিতে তাকিয়ে বলে, সকাল থেকে পালাচ্ছ কেন, ব্যাপার কি? আমি পালাচ্ছি না। তাহলে ভাব বেড়ে গিয়েছে? আমার শার্টটা দাও, পাঞ্জাবি খুলবো। কেন ভাব পারবে? পূর্ণতা ছোট কাপড়ের ব্যাগ থেকে পূর্বের কালো শার্ট বের করে দেয়। পূর্ব বলে ওঠে, ও, তোমার ভাব বাড়েনি? বাইরে কাজ আছে পূর্ব, যেতে দাও। চুপ, স্বামী রেখে কিসের কাজ? আমি কি চলে যাব? ডিরেক্ট বাড়ি ছেড়ে পার্টির অফিসে ঢুকবো। কি চলে যাব? যেতে পারো। আমার প্রয়োজন শেষ? জানি না, যেতে দাও পূর্ব। আমার কথার জবাব দাও। তোমার প্রাক্তন আনিশাকে জিজ্ঞেস করো না কেন, যার জন্য সকাল থেকে আমার উপর রাগ ছাড়ছো, তাকে জিজ্ঞেস করো। পূর্ণতা সামনের দরজা ছেড়ে রুমের পেছনের দরজার দিকে চলে যায়। পূর্বকে চমকে দিয়ে কাঠের ডাসা টেনে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। পূর্ব রাগ থামানোর চেষ্টা করছে, প্রচুর রাগ উঠছে। সকাল থেকে লুকোচুরি খেলছে পূর্ণতা, একটা সেকেন্ডও কাছে এসে বসছে না। পেয়েছে কি, প্রয়োজন শেষ। পূর্ব রাগে থাবা দিয়ে সুইচ বোর্ডে ফ্যানের সুইচ টিপে দেয়।
পাঞ্জাবের বোতাম পারে না টেনে ছিঁড়ে ফেলার উপক্রম। দুহাতে পাঞ্জাবি খুলে পূর্ণতা দেওয়া শার্ট ছুঁড়ে কাপড়ের ব্যাগ থেকে অন্য শার্ট বের করে গায়ে দেয়। বোতাম সবগুলো লাগিয়ে হাতের ঘড়িটা খুলে আয়মানকে ডেকে বলে, পাশে ফার্মেসি আছে না, এক পাতা প্রেজাল 20 নিয়ে আসো। ভাই, ঘুমের ট্যাবলেট খাবেন? মাথা ধরবে না? ধরুক, তুমি আনবে নাকি আনবে না? আল্লাহ, সি সি, এমনে যে কেন বলেন? আমি আনি, আপনি বসেন। পূর্ব বিছানায় বসে সিলিংয়ে মুখ করে চোখ বন্ধ করে আছে। হঠাৎ দরজায় কেউ ঠকঠক করে উঠলে পূর্ব চোখ নামিয়ে দেখে দিহান মাথাটা উঁকি দিয়ে ভেতরে আসার জন্য অনুমতি চাচ্ছে। পূর্ব কপাল চুলকাতে চুলকাতে বিড়বিড় করে বলল, আরেক পাগলের আমদানি। পূর্বের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে দিহান বিনয়ী সূচক বলে উঠল, ব্রাদার আসবো? আসুন, পূর্ব ভদ্রতার হাসিতে বলল। নীলচে পাঞ্জাবিতে সাদা প্যান্ট পরা সুদর্শন দিহান দরজা টেলে ভেতরে ঢুকে পূর্বের পাশে বিছানায় বসে পড়ল। ঠোঁটে অমায়িক হাসি রেখেই বলল, তো ব্রাদার, ডিস্টার্ব করলাম না তো? না, ডিস্টার্বের কিছু নেই। মাইন্ড না করলে কিছু বলতে চাই, পারমিশন আছে? আপনি বড় জামাই, এখানে আমার পারমিশন নেওয়ার কিছুই নেই, স্বাচ্ছন্দ্যে বলুন। আপনার আর শালিকার কাটাকাটি দেখে মনে হচ্ছে ঝামেলা হয়েছে। আসলে ব্রাদার, আপনার আর আমার একই দশা। বিয়ের দিন থেকেই কেউই শান্তি পায়নি। সকাল থেকে পূর্বের মৃদ ধাঁচের মাথা ব্যথা ছিল, সেটা বাড়তে বাড়তে এখন তুখর হয়েছে। এই মুহূর্তে দিহানের কথা শোনার ইচ্ছা না হলেও ভদ্রতার লেশে কিছুই বলতে পারছে না। পূর্ব জিজ্ঞেস করলো, ভাই, আপনার সমস্যাটা বুঝলাম না, ভেঙে বলবেন? আমার বিয়ের রাতে বউয়ের কাছে গেলাম, ও বলল ওর নাকি মেয়েলে সমস্যা, বাসর করতে পারবে না। আমি আর বাধা দেইনি, বললাম চলো গল্প করে কাটাই। ও তাতেও সায় দিল না, ওর খুব ক্লান্ত লাগছে, এখন ঘুমাবো। চিন্তা করলাম, বিয়ে নিয়ে আমাদের যেমন স্বপ্ন থাকে, ওদের তো মনে কষ্ট থাকে, বাবা মা ছেড়ে আসতে হয়, কত ধকল নেওয়া লাগে, আরো কত কি। ও ঘুমিয়ে পড়লো। আমি সেদিন ঘুমাতে পারিনি। মেরিনের চাকরিতেও জানেন ব্রাদার, যা হাত সমুদ্র নিয়েই আমাদের জীবন চলে। পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ তেমন থাকে না। একা একা থাকি, আশেপাশে তাকালে শুধু পানি আর পানি, কেউ নেই। কষ্ট লাগে ব্রাদার। সবার সাথে হাসি খুশি থাকলেও আমার বউয়ের কাছে নিজের একাকিত্ব ভাগাভাগি করতে পারি না। বছরের মধ্যে 2 মাস ছুটি পাই কিনা সন্দেহ। তাও যদি বাড়ি এসে শান্তি না পায়, জীবনটা শূন্য লাগে। পূর্ব মাথা ব্যথায় চোখ ঝাপটাচ্ছে। দিহান অন্যমনস্ক হয়ে নিজের গল্প করলেও পূর্বের দিকে ধ্যান নেই। এদিকে দিহানের কোনো দোষ নেই। আনিসের মনে এখনো পূর্ব নামক ভ্রমর বসে আছে, সেটা আর কেউ না জানলেও পূর্ব পরিষ্কার জানে। সে বলে উঠল, আপনি তো আমার বড়, ঠিক না? হ্যাঁ, মেবি 3 বছর। একটা সাজেশন দেই, শুনেন। বউ আর স্ক্রু দুইটাই টাইট দেওয়া লাগে। ঢিলা হয়ে গেলে যন্ত্র জীবন নষ্ট করতে পারে। বউ পেটাবো? বউ পেটাবেন কেন? টাইট দেওয়া মানে কি বউ পেটানো? বউকে শাসিয়ে রাখবেন, পারলে নরমভাবে বোঝাবেন। যদি না শুনে সেটা অন্য হিসাব। ও তো শোনে না। হানিমুনি নিয়ে গেলাম, তাও একদিন ওর সাথে কাটিয়েছি কিনা সন্দেহ। রাতে আমি কি যে ঘুম দেখতাম, টের পাই না। আপনি নিশ্চয়ই ড্রাগ খান না? খান না? আপনি মাতালো না, আবার ড্রাগ এডিক্টেডও না। বোঝা উচিত ছিল আপনার বউ নিস্তার পাওয়ার জন্য আপনাকে ঘুমের ট্যাবলেট খাওয়াচ্ছে। কি ডেঞ্জারাস, কি বলেন? ভাই, আমি মিছিমিছি এসব বলে আপনাকে কষ্ট দিচ্ছি না, যা সত্য তাই বলছি। আমার কাছ তো জানেন নিশ্চয়ই। পলিটিক্স করো শুনেছি, কিন্তু তুমি যে আমার চেয়েও ছোট হবে সেটা ভাবিনি। হাহা, আপনি পলিটিশিয়ান দিয়ে বুড়ো টাকলাওয়ালা বুড়ি বোঝেন? আমি ইয়াং জেনারেশন থেকে ভাই, তরুণ সমাজের পক্ষ থেকে দলে নেমেছি। কমিউনিস্টও ছিলাম কিছুদিন, এখন আর নেই। কমরেড? কমরেড তো উঁচু পদ, আমি কমরেড নাও তো হতে পারি। তাছাড়া এখন তো আর কমিউনিস্ট নেই। থোমার চালচলন কমরেড না হলেও কমরেডের মতোই। অনুমান সঠিক, একসময় কমরেড ছিলাম। আপনার ওয়াইফের ব্যাপারে যা বললেন তা নিয়ে শুধু এটাই বলবো, বউ চোখে চোখে রাখেন, সাবধানের উপর মার নেই। বুদ্ধি তো ভালোই দিলেন ব্রাদার, তো ভবিষ্যতে কবে নেতা দেখার সৌভাগ্য পাবো? পাবেন শীঘ্রই। আমার মাথা ব্যথা হচ্ছে ভাই, একটু ঘুমাবো। সে কি ব্রাদার, বিকেলে বড় বাড়ি যাবেন না? সবাই তো কোন আত্মীয়দের বাড়িতে যাওয়ার জন্য প্ল্যান করছে। আমি যাব না ভাই, মাথা ফেটে যাচ্ছে। আপনার শ্যালিকাকে বলে দিবেন স্বামীকে রেখে ঘুরে আসতে। দিহান বিছানা ছেড়ে দরজা খুলে চলে যেতেই পূর্ব ধুম করে বিছানায় গা এলিয়ে দিল। মাথা ব্যথায় কপালের দুপাশের রক টানা দিচ্ছে। হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে কপালের দুপাশে চেপে ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করতেই আয়মান ট্যাবলেটের পাতা নিয়ে রুমে ঢুকে। ভাই, দেরি করলাম। ব্রাজিল 20 এখানে পাওয়া যায় না, বাজারে যেতে হয়েছিল। আমি পূর্ণতাকে ডাকবো? না, লাগবে না, তুমি যাও। পূর্ব বিছানা থেকে উঠে 2টো ক্যাপসুল গিলে বিছানায় উবু হয়ে ঘুমিয়ে পড়ে। প্রচণ্ড মাথা ব্যথা থেকে রেহাই পাওয়া অত্যাবশ্যক। মাথা ছিঁড়ে যাচ্ছে, উফ। সন্ধ্যার বেগুনি আভায় ছেয়ে যাওয়া আকাশটা এখন রাতের কালো আধারে মিলিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জানালাগুলো খোলা থাকলেও
কোনো আলো আসছে না ভেতরে। পূর্ব এখনো উবু হয়ে ঔষধের ডোজে ঘুমিয়েছে। হঠাৎ মনে হলো কেউ ওর রুমে ঢুকে ওর বিছানায় বসলো। পূর্ব টেনেও চোখের পাতা খুলতে পারছে না। কেউ গায়ের শার্ট ধীরে ধীরে উপরে উঠাচ্ছে, পিঠে ঠোঁটের স্পর্শ পচাচ্ছে। পূর্ব ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা সব টের পাচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, হাত পা নাড়াতে পারছে না। পূর্ব কি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে? অবচেতন মন পূর্ণতাকে কাছে টেনে এমনটা ভাবাচ্ছে। যদি স্বপ্ন হয়েই থাকে, তাহলে স্বপ্নটা এক্ষুনি ভাবুক। পূর্ব সবকিছু ঘুমের ঘোরে না, বাস্তবতার চোখে উপলব্ধি করতে যাচ্ছে। উপর হয়ে বিড়বিড় করে মাতালের মতো বলে, সারাদিন দূরে থেকে এখন আদর করছো? কথা নেই, আমি কথা বলবো না তোমার সাথে। আমার রাগ ভাঙানোর চেষ্টা করবে না, রাগ ভাঙবে না। তুমি চুমু দিতে থাকো, লাভ নেই। পিঠে অসংখ্য ঠোঁট ছুঁয়ে পূর্বকে ঠেলে সোজা করে শোয়ায়। পূর্ব চোখে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। পেটের উপর ভারী বস্তুর মতো ভার অনুভূত হচ্ছে ওর। আচ্ছা, পূর্ণতা কি পেটের উপর বসেছে? বুকে হাত বুলিয়ে দিচ্ছে কেন? রাগ ভাঙাতে? অসম্ভব। পূর্ণতার কোনো কথাই পূর্ব আজ শুনবে না। নো মাফ, নো ক্ষমা। মাথা কেমন চিলিক দিয়ে ঝিমঝিম করছে। প্রত্যেকটা নার্ভ কারেন্টের মতো ঝিমনি দিয়ে উঠছে। ঘুমের ওষুধ দুটো খাওয়া একদম উচিত হয়নি। পূর্ব তা ঘুমের ঘোরে ভাবতে লাগলো। পূর্ব বারবার নিজেকে বোঝাচ্ছে সে এখনো ঘুমে আছে। এসব যা হচ্ছে সবই অবচেতন মন দেখাচ্ছে। সচল মস্তিষ্ক অনুভব করছে কেউ ওর শার্টের বোতাম খুলতে খুলতে বুকের বোতামগুলোও খুলে ফেলছে। কি অদ্ভুত! পূর্ব চেষ্টা করেও হাত পা নড়াচড়া করতে পারছে না। হাত কেমন অবশ হয়ে আসছে। চোখের পাতা খুব জোর দিয়ে খুলে আবছা আবছা যা দেখছে, মনে হচ্ছে একটানে কেউ নিজের জামাটা খুলে ফেললো। পূর্ব মাথা ঝাঁকাতে চেষ্টা করছে। এটা স্বপ্ন না, এটা হ্যালুসিনেশন হতেই পারে না। পূর্বের ব্রেন খুব শার্প। এই মুহূর্তে সে কোনো স্বপ্ন নামক হাবিজাবি দেখতে পারে না। স্বপ্ন ভাঙার উপায় একটাই, যে কোনো উপায়ে শরীরে ব্যথা দেওয়া। চিমটি বা কামড় দিলেই মস্তিষ্ক ব্যথার সাইরেন পেয়ে স্বপ্ন ধূলিসাৎ করে দেবে। পূর্ব কিছু করবে তার আগেই সেই অজ্ঞাত মানুষটা পূর্বের উপর ভর ছেড়ে দিয়ে ঠোঁট চেপে ধরে। পূর্ব চমকে উঠে গা শিউরে কপাল কুঁচকে ফেলে। নিচের ঠোঁট কামড় দিতে পূর্ব তৎক্ষণাৎ ধরফর করতে থাকে। সে কেউ একজনটা অবশ্যই পূর্ণতা না। ঘ্রাণান্ত্রিয় সজাগ হয়েছে তার। পূর্ণতার গায়ের গন্ধ ও স্পর্শ সবটার সাথে পূর্ব পরিচিত, কিন্তু এখনকার স্পর্শ পূর্ণতার না। পূর্ব ধাক্কা দিয়ে সরাতে নেবে তখন বুঝতে পারলো কঠিনভাবে জব্দ করেছে ওকে। চুলগুলো ঘামচে ধরেছে দু হাতে। যে ধরেছে তার শরীরে জামা নেই। পূর্ব যে হ্যাভি ডোজের ওষুধ খেয়েছিল সেটাও সে জানে। পূর্ব কিছুটা স্থির হয়ে হঠাৎ এমন জোরে ধাক্কা মারে, তাল বিগড়ে খাট থেকে ধপ্পাস করে ফ্লোরে পড়ে শব্দ আসে। পূর্ব মাথা ধরে চটজলদি বিছানা থেকে নামে। অন্ধকারময় রুমে কিছুই পরিদৃষ্ট না। ক্ষণে ক্ষণে মাথাও চক্কর দিয়ে উঠছে। পূর্ব অনুমানের ভিত্তিতে হাতড়াতে হাতড়াতে দরজা ছিটকিনি খুলে পেছনে তাকিয়ে অর্ধনগ্ন কে ছিল সেটা দেখার মতো স্থিতিতে ও নেই। কতক্ষণ এই বিপর্যস্ত হামলা থেকে পালিয়ে উঠবে সে চিন্তা মস্তিষ্কে জেগে ধরেছে। মাথার চুল টেনে উঠোনে দাঁড়িয়ে চোখ খিচুনি দিতেই হঠাৎ কেউ বলে উঠল, জামাই, কিছু হয়েছে? কিছু লাগবো? পূর্ব চুলে হাত দিয়ে ঢিল করে চোখ খুলে পেছনে তাকিয়ে দেখে পূর্ণতার মামি কুলা হাতে দাঁড়িয়ে আছে। পূর্ব গলা ভিজিয়ে বলে ওঠে, "না, না, না মামি, মাথা ব্যথা তো।" পূর্ব গলা দিয়ে আর কিছু বের করতে পারে না। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ছাড়ছে। পূর্ণতার মামি প্রচুর খটকা লাগছে এখন। হাতের কুলা মাটিতে নামিয়ে তাড়াহুড়ো কণ্ঠে বলে ওঠে, আমি পূর্ণতার ডাক পারি, তুমি খাড়াও। পূর্ব একবার আকাশের দিকে মুখ করে শ্বাস নিচ্ছে, আরেকবার হো হো করে শ্বাস নিচ্ছে। অযথাই ঢোক গিলছে। মাথায় টনটন ব্যথা হচ্ছে। মাটিতে লুটিয়ে পড়তে ইচ্ছে করছে ওর। ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি থেকে বেঁচে আসার পরও নিজেকে শান্ত করতে পারছে না পূর্ব। চোখ বন্ধ করতেই ছায়ার মতো কেউ ওর পেটের উপর বসে চুমু খাচ্ছিল। সেই বিশ্রী দৃশ্য ভাসে। বাতাসের মধ্যে দাঁড়িয়েও পূর্ব লাগাতার ঘেমে নিয়ে ভিজে উঠছে। হঠাৎ বাড়িতে ঢোকার রাস্তা দিয়ে পূর্ণতা দৌড়ে ওর কাছে আসছে। এটা কি ভুল দেখছে? মাথা এমন করছে কেন? পূর্ণতা কাছে এসে পূর্বের গালে শরীরে হাত রেখে অস্থির গলায় বলে ওঠে, তোমার কি হয়েছে? মুখ ফ্যাকাশে হয়েছে কেন? মামি না ডাকলে কি হতো? পূর্ব, শ্বাস নিতে কষ্ট হচ্ছে? পূর্ব মুখ হাঁ করে শ্বসন প্রক্রিয়া চালানো ছাড়া কিছুই করতে পারছে না। অদ্ভুত জড়তায় গলা দিয়েও কথা বের হচ্ছে না। পূর্ণতা পূর্বের শরীরের দিকে ঠিক করে তাকাতেই কপাল কুঁচকে যায়। শার্ট খোলা। পূর্ব ভুলেও বাইরের মানুষের সামনে শার্ট খোলা অবস্থায় বেরোনোর চিন্তা করে না। পূর্ণতা পূর্বকে শান্ত করার জন্য হাত ধরে বাঁধের দিকে নিয়ে যায়। বাঁধের মোটেও রাস্তায় উঠে একটা পুকুর পাড়ের কাছে নিয়ে গিয়ে গাছের মোটা গুড়ির উপর বসায়। কড়াই গাছটা ঝড়ের তাণ্ডবে মাটি থেকে বিচ্যুত হয়ে পড়ে গিয়েছিল মাটিতে। পূর্ব পুকুরের দিকে নির্লিপ্ত দৃষ্টিতে থম মেরে তাকিয়ে আছে। নিঃশ্বাস এখনো স্বাভাবিক হয়নি। পূর্ণতা পূর্বের মুখ নিজের দিকে ঘুরিয়ে নরম গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে? আমাকেও বলবে না? খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে? পূর্ব নাক ফুলিয়ে মুখ হাঁ করে এখনো অনবরত নিঃশ্বাস ছেড়ে যাচ্ছে। কপালের ঘাম কানের পাশ দিয়ে টপটপ করে পড়ছে। পূর্ণতা শার্টে হাত লাগিয়ে বোতাম লাগাতেই বলে ওঠে, তুমি শার্ট খুলে কখনো বাইরে বের হও না? বলো না কি হয়েছে? কেন তোমার শার্ট খোলা? কিছু না বললে আমি বুঝবো কি করে?
পূর্ব ঢোক গিলে চোখ বন্ধ করতে আবারও সেই বীভৎস সিনটা ভেসে ওঠে। সাথে সাথে ভয় পাওয়ার মতো চমকে উঠে ঝট করে চোখ খুলে পূর্ব। এবার পূর্ণতা নিশ্চিত পূর্ব খারাপ কিছু দেখেছে, নয়তো পূর্বের মতো বিচক্ষণতার মানুষ কখনো এমন শিউরে ওঠে না। পূর্ণতা মাথাটা টেনে জড়িয়ে ধরতেই মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, তোমার সাথে খারাপ কিছু হয়েছে? পূর্ব বলো। চুপ করে থেকো না। পূর্ব ফিসফিসিয়ে বলে উঠল, পানি খাবো, পানি আনো। পূর্ণতা বিস্ময়ের সূচকে ছেড়ে দেয়। পূর্ব তোতলাচ্ছে। পূর্ণতার বুকটা ধক করে উঠছে। পূর্ব ভালো নেই, একদম ভালো নেই। কেন ওকে একা রেখে ও বাড়িতে গেল? নাইলে পূর্ব এমন অস্বাভাবিক আচরণ করতো না। পূর্ণতাকে বসিয়ে রেখে শাড়ির কুচি আঁকড়ে পানি আনতে দৌড় লাগায়। তাড়াতাড়ি পানি আনার জন্য শ্রেয়ার রুমটা কাছে, তাই ওর রুমে ঢুকে টেবিলের কাছে চলে যায়। হইচই শোনা যাচ্ছে বাইরে থেকে, সবাই বোধহয় ফিরে এসেছে। পূর্ণতা পানির গ্লাস হাতে পেছনে ঘুরতে শ্রেয়ার সাথে চোখাচোখি হয়ে যায়। শ্রেয়া অপ্রস্তুত ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে বলে, কিরে, পানি কার জন্য? পূর্বের জন্য দোস্ত, ও জানে কেমন করছে। ভাইয়া অসুস্থ? পূর্ণতা জবাব না দিয়ে পা চালিয়ে বাইরে যায়। বাঁধে ঢুকে পড়ে পুকুর পাড়ের কাছে যেতেই বুকটা কেঁপে ওঠে। পূর্ব এখানে নেই। পূর্ব কোথায়? ও 2 মিনিটের মধ্যে কোথায় চলে গেল? পূর্ণতা হন্য হয়ে চতুর্দিকে প্রাণের গ্লাস হাতেই খুঁজল। পূর্ব ছলচাতুরি করে বাহানা দেখিয়ে পানি আনতে পাঠিয়ে চলে গেল। পূর্ণতা ধপ করে গাছের গুড়ির উপর বসতেই ফুপিয়ে কেঁদে দেয়। ঘণ্টাখানেকের মধ্যে পূর্বের সাথে কি হয়েছে? পূর্ব স্বাভাবিক নেই, একদম ভালো নেই। ওর মুখটা খারাপের লক্ষণেই প্রকাশ পাচ্ছিল। পর্ব 30। পূর্বিকা এমন চোখে তাকিয়ে রইল যেন আগ্রার তাজমহল হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছে। পূর্বিকা একা আশ্চর্য হয়নি, সঙ্গে বাবা, মা, দাদা ও দাদি রাতের খাবার ভুলে হুড়মুড়িয়ে ঢোকা মানুষটার দিকে তাকিয়েছিল। ধাম করে দরজা ধরাশায়ী করার মতো বিকট শব্দ হতেই পূর্বিকা শিওর বুঝল কিছু একটা গণ্ডগোল নিশ্চয়ই হয়েছে। নতুবা পূর্ব বৌভাতের রীতি ছিঁড়ে পূর্ণতাকে একা ফেলে রাতের বেলা ফিরে আসবে, এমনটা কখনো হতে পারে না। পূর্বিকার রুমে গিয়ে দরজা ধাক্কা দিতেই খুলে গেল। পূর্ব বিছানায় বসে মাথা ফ্লোরের দিকে নুয়ে চুল আঁকড়ে স্তব্ধ হয়ে আছে। পূর্বিকা বিস্ময় গলাতে ভ্রু কুঁচকে বলে উঠল, তোর কি হয়েছে পূর্ব? ঠিক আছিস? পূর্বের কোনো সারা শব্দ নেই। পূর্বিকা ওর পাশে বসে পিঠে হাত রেখে বলল, আমি জানি তুই আমাকে ভুলেও কোনো কিছু শেয়ার করবি না, অন্তত আজকে বল তোর কি হয়েছে। পূর্ণতা কোথায়? পূর্ব অনেকক্ষণ পর মাথা তুলে ঢোক গিলে বলল, ওই বাড়িতে, আনিনি আমি, ওখানে কিছুদিন থাকুক। তোর অবস্থা মোটেই শোচনীয় দেখাচ্ছে না পূর্ব। আমাকে সত্যটা বলতে সমস্যা কি? কিসের সত্য? চেঁচাবি না প্লিজ, মাথা ব্যথা করছে, যা। পূর্বিকা আর ঠেলাঠেলি করল না। প্রসঙ্গ জানার জন্য যে কাজে এসেছিল সেটা ওর বিছানায় রেখে চলে যেতে যেতে বলল, নিউ মোবাইলের কুরিয়ার এসেছে, ফোনটা দেখে নে, সিম লোড করাই আছে, না খেয়ে থাকলে খেতে আসিস, জোর করব না। পূর্বিকা চলে যাওয়ার পর আরও 10 মিনিট পূর্ব ওভাবেই স্থির পানে বসে রইল। চোখ বন্ধ করার সাহস পাচ্ছে না একদম। ওই বিশ্রী নোংরা দৃশ্যটা চোখের প্লটে ভেসে ওঠে নির্দ্বিধায়। হঠাৎ খেয়াল হলো পূর্ণতা ওকে না পেয়ে অবশ্যই এতক্ষণে বাড়ি উঠিয়ে ফেলেছে। পূর্ব বিছানার উপর থেকে নিউ মডেলের সেটটা তুলে পূর্ণতাকে একটা টেক্সট করলো, আই এম অ্যাট হোম নাও, ডোন্ট বি টেন্সড, আই উইল কাম টুমোরো টু পিক ইউ, স্টে হিয়ার। ইংলিশ অ্যালফাবেট দ্বারা খুবই সুকৌশলে টেক্সট লিখে সেন্ড করার 5 মিনিটের মধ্যেই কল এলো। পূর্ব কল কেটে দিল। এখন মোটেই কথা বলার মতো স্থিতিতে নেই। গলা দিয়ে ভুলভাল শব্দ বেরিয়ে গেলে পূর্ণতার মতো অত্যাধিক ইমোশনাল মানুষটা কষ্ট পাবে। পূর্ব টেক্সট করলো, আই সেড সামথিং টু ইউ পূর্ণ, প্লিজ কিপ মাই ওয়ার্ডস, আইল ডেফিনেটলি কাম টুমোরো, নাও গো টু বেড। সাথে সাথে পূর্ণতার মেসেজ, তুমি আমাকে একা ফেলে চলে গেছো কেন? আমাকে নিয়ে যাও প্লিজ। আমি কি ওয়াকিল ভাইকে বলে চলে আসবো? আমি একা থাকবো না, আমি চলে আসবো। তুমি কি সিরিয়াসলি একটা গাধা? 8 বছরের বাচ্চা তুমি, কথা বললে কথা শোনো না কেন? পূর্ব মেসেজটা প্রচণ্ড রেগেই করলো। এরপর আর কোনো মেসেজ এলো না ফোনে। সময়ের কাটা পেরিয়ে যাচ্ছে, এখনও একটা রিপ্লাই আসছে না এপাশে। পূর্ব বুঝতে পারলো এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আনাচার মনটা খামোখা রাগ ঝাড়লো পূর্ণতার উপর। ডেফিনেটলি ওই মেয়ে টেক্সটটা পড়েই কেটে নাক মুখ ফুলিয়ে ফেলেছে, নয়তো এতক্ষণে রিপ্লাই এসে পড়তো। পূর্ব শার্টের বোতাম খুলতে খুলতে কল করলো। ওপাশ থেকে রিসিভ হলেও চাপা কান্নার আওয়াজ ছাড়া কিছুই শোনা গেল না। পূর্ব শার্টটা বিছানায় ছুঁড়ে বারান্দায় দাঁড়িয়ে পকেটে হাত গুজে অনেকটা শান্ত কণ্ঠে বলল, কান্না থামলে আমি কিছু বলতে পারি। পূর্ণতা মুখে কিছু চেপে কান্না আটকানোর চেষ্টায় আছে, কিন্তু ফলপ্রসূ হয়নি। পূর্বের কানে এখনও কান্নার ফিসফাস শব্দ আসছে, সেই সাথে পৌঁছেছে বিনা উত্তর। পূর্ব রাতের আকাশে নক্ষত্রলোকের দিকে ম্লান দৃষ্টি রেখে বলল, আমি বলেছি তো কাল এসে নিয়ে যাব, কাঁদছ কেন? চুপ করো।
এখনো বাদে বসে থাকলে এক্ষুনি রুমে যাও। পূর্ণতা ফুপাতে ফুপাতে কান্না জড়িত গলায় বলে উঠল, তুমি আমার উপর রাগ দেখিয়ে চলে গিয়েছ। আমি জানি তুমি কালও আমায় নিতে আসবে না, এখানেই রেখে পার্টির অফিসে চলে যাবে। কি আবল তাবল বকছ? হুঁশ জ্ঞান নেই? তাহলে বলো, কেন তুমি অকারণে চলে গেল? কেন সে সময় উদ্ভট আচরণ করলে? উত্তর আছে তোমার কাছে? নেই তো। তুমি জবাব দিয়ে আমায় ধন্য করবে না, আমি তো তোমার কাছে তুচ্ছ। পূর্ব কথা শেষ করতে দেয়নি, ভারী নিঃশ্বাস ছেড়ে কান থেকে ফোন নামিয়ে কল কেটে দেয়। মোবাইলটা পকেটে রেখে রেলিংয়ে পিঠ লাগিয়ে ফ্লোরে বসে পড়ে। ঘুমের মধ্যে সেই আবছা রুমের আধো পোশাকের নারী, সেই অপ্রতিভ অশালীনতা, সোজাসাপটা ঠোঁটের ছোঁয়া বসিয়ে দেওয়া, এসব নিয়ে ভাবলেই মাথাটা প্রকট ব্যথায় ঝিমিয়ে উঠে পূর্বের। এতটা জঘন্য আচরণ কোনো মেয়ে করতে পারে? নিজের ইজ্জত অন্য একটা ছেলের সামনে সুযোগ লুফে অশ্লীল কর্ম প্রদর্শন করতে পারে? নারী সঙ্গের প্রতি কোশমিন কালেও দুর্বলতা ছিল না পূর্বের। নিজের উপর যথেষ্ট কনফিডেন্স, কন্ট্রোল, কনসায়েন্স আছে ওর। আনিসের সাথে বন্ধুর মতো বা তার চেয়ে বেশি থাকাকালেও অদ্ভুতভাবে স্পর্শ করার কথা চিন্তা স্বপ্নেও ভাবেনি পূর্ব। তবে পূর্ণতার হঠাৎ আগমনে পূর্ব কিছুটা বেঁকে গেলেও শেষ পরিণতি নিজের জায়েজ সম্পর্কের দিকেই এগোয়। একটা মেয়ে ওর বুকের উপর নিজের অর্ধবৃত্ত দেহ কিভাবে লুটানোর সাহস পায়? ওই মেয়ের লজ্জা না থাকুক, কিন্তু ঘেন্নায় নিজের শরীর এখন দূষিত বস্তুর মতো লাগছে পূর্বের। পূর্ণতার মুখোমুখি কি করে হবে? পূর্ব অস্থিরতায় উন্মুখ হয়ে বাথরুম থেকে পাক্কা 3 ঘন্টার গোসল নেয়। রয়্যাল ব্লু রঙের ট্রাউজার পরে বারান্দায় ফিরলেও গলায় ঝুলানো টাওয়েল দিয়ে ঠোঁট ঘষতে থাকে। এ নিয়ে টানা 16 বার হলো পূর্ব নিজের ঠোঁটে সেই দুষ্কৃতির স্পর্শ ভোলার জন্য ঘষাঘষি করছে। তাও মনে হচ্ছে সেই অপকীর্তির রেশ ঠোঁটে রয়ে গেছে। বিছানার উপর থেকে ফোনটা নিয়ে স্ক্রিন অন করলো। নোটিফিকেশনে 22 নিউ মেসেজেস ভেসে উঠেছে। পূর্ব সব নোটিফিকেশন ক্লিন করে। বর্তমানে পূর্ণতার মেসেজ দেখার মতো মাথা ঠিক নেই। দুহাতের জোরে বৃদ্ধাঙ্গুলের সাহায্যে অনেকক্ষণ ধরে তীব্র মেজাজে কিছু টাইপ করা শেষ করে বিছানায় শুয়ে পড়ল সে। একসময় মৃত্যুটা হলে কি খুব খারাপ হতো? না, হতো না। অন্তত পূর্ণতার সামনে ওই দৃশ্য বিবরণী বলার মতো সুযোগ তার কখনোই হতো না। যন্ত্রণা ভোগের চেয়ে মৃত্যু গ্রহণ করাটা সহজ। গাছের গুঁড়িতে বসে হাঁটুতে কপাল লাগিয়ে কেঁদে যাচ্ছে পূর্ণতা। একটাবার পূর্ব বলে গেল না, সেধে গেল না, ইশারাও করলো না, চলো পূর্ণ যাবে। পূর্ণতার কি দোষ ছিল? মা যদি ধরে বেঁধে শত নানা করা সত্ত্বেও ওকে জোর করে মৃত্যুসজ্জার নিয়ামল কাকার বাড়িতে নিয়ে যায়, এতে পূর্ণতার কি দোষ? পূর্ণতা তো ইচ্ছে করে যেতে চায়নি। দুপুরের পর ঘুমন্ত পূর্বর পাশেও ছিল পূর্ণতা, কিন্তু মায়ের তাড়নায় একজন পরিচিত কাকার অসুস্থতার খবর শুনে উৎকট পরিস্থিতির আক্ষেপে ফেঁসে না গিয়ে উপায় ছিল না। সামান্য এতটুকু সময়ের মধ্যে পূর্বের সাথে কি হয়েছে পূর্ণতা সেটা কোনো ক্রমে বের করতে পারছে না। পূর্ণতার খোঁজে বাড়ির প্রতিটি সদস্য হন্যে হয়ে এদিক ওদিক ছুটে গেলে শেষে আয়মান ওকে আবিষ্কার করে বাঁধে। আয়মান স্বল্প আলোতে কালো অন্ধকারে স্পষ্ট শুনতে পেল ওর কান্নাধ্বনি। দৌড়ে হানতে দানতে পৌঁছে বিচলিত হয়ে জিজ্ঞেস করে, তুই এখানে? তোর কই কই পাগলের মতো খুঁজছি জানোস? শালির ঘরে শালি, এদিকে একলা একলা ভেবে করস কেন? কি হয়েছে? পূর্ণতা নাক টেনে ফোলা চোখ মেলে আয়মানের দিকে তাকাতেই আবারও ফুপিয়ে কেটে দেয়। আয়মান সিরিয়াস হয়ে কপাল কুচকে তীব্র কৌতূহলে বলে উঠল, তুই কিছু কবি বইন? তোর কান্না তো আমার কাছে ভালো কিছুর আভাস দিতাছে না, ঝেড়ে বলবি? পূর্ণতা আঁচলে মুখ ঢেকে হেঁচকে সুরে বলে উঠল, পূর্ব একা চলে গেছে দোস্ত, আমাকে নিয়ে যায়নি। মানে কি? একলা যাইব কেন? জানি না, বড় বাড়ি থেকে মামি ডেকে এনে বলল পূর্ব কেমন জানি করছে। আমি দৌড়ে এসে দেখি। হুর সেরি, কথা কমপ্লিট কর। উনি উদ্ভট আচরণ করছেন। আমি আমি ওনাকে নিয়ে এখানে আসি। পানি আনতে গিয়ে ফিরে এসে দেখি উনি নেই, চলে গেছে। তুই কিভাবে জানলি ভাই চলে গেছে? ফোনে মেসেজ। আরমান এতটা অতল বিস্ময়ে কখনো ডুবেনি, আজ যতটা বিস্মিত হয়েছে। পূর্ব অদ্ভুত আচরণ করবে? অসম্ভব ব্যাপার। পূর্ণতাকে এক ফেলে যাওয়ার মতো পাবলিক পূর্ব না। প্রচণ্ড খৎকার মধ্যে আয়মান পরিস্থিতি সামাল দিয়ে পূর্ণতাকে ঠান্ডা করে ঘুমাতে যেতে বলল। বাইরে এসে সবাইকে একটা মিথ্যা গ্রহণযোগ্য কারণ দর্শিয়ে আয়মান সবটা কন্ট্রোলে আনলো। আপাতত পূর্বের কি হয়েছে সেটা জানা অতীব জরুরি, কিন্তু পূর্ব কি কিছু বলবে? রাত যখন 3টার কাটাতে ছুঁই ছুঁই, তখন নিঃশব্দে দরজা ঠেলে অন্ধকার রুমে ঢুকলো কেউ। বিছানায় শোয়া ঘুমন্ত পূর্বের দিকে এক পলক তাকিয়ে বিছানার উপর থেকে শার্ট সরিয়ে টেবিলে রাখলো। অন্ধকারে চোখ শুয়ে কিছু খুঁজতেই পূর্বের মাথার কাছে বস্তুটা পেয়ে ওর দিকে একটু ঝেঁকে ফটাফট বস্তুটা তুলে বারান্দায় চলে গেল। স্ক্রিনে ডাবল ট্যাপ করে ফোন অন করতেই পূর্বিকা পিছু ফিরে পূর্বের দিকে এক নজর আবার দেখল। এরপর তাড়াতাড়ি ফোনের গ্যালারি চেক করলো। না, কিছু নেই যা থেকে জানা যাবে পূর্বের সাথে কি হয়েছে।
পূর্বিকা আল্লাহ আল্লাহ করতে করতে ফোনের সব অ্যাপস স্ক্রল করতেই একটা ব্যতিক্রম আইকনের দিকে চোখ আটকে গেল। নাম নোটবুক। পূর্বিকা খুব দ্রুত ক্লিক করে রেলিংয়ে পিঠ ঠেকিয়ে সরু চোখে পড়তে লাগলো। ক্রমান্বয়ে পূর্বিকার চোখ সরু থেকে আরো সরু হতে লাগলো। বুক ধরফর করছে তালে তালে, গলায় খুবই আস্তে ঢোক ফেলছে, যেন গলায় বিশাল কাঁটা আটকে আছে ওর। শুধু শেষ লাইনটা বিনা শব্দে ঠোঁট নাড়িয়ে পড়তেই হাঁপড়ের মতো নিঃশ্বাস আটকে এলো। আই এম ডাইং, ক্যান্ট টেক ইট মোর। পূর্বিকার চোখে শ্রাবণের মতো জমা হওয়া পানি কয়েক মিনিট নীরবে পড়ল। স্তব্ধ হয়ে দৃষ্টিলব্ধ করে মোবাইলের স্ক্রিনটা কখন যে ভিজে গেল খেয়াল নেই। পূর্বিকা ওড়নায় স্ক্রিনটা মুছে পূর্বের পাশে এসে দাঁড়ালো। চোখ মুছতে খেয়াল নেই, সকালেও তো ফুরফুরি খুশিতে খুব আমোদিত ছিল ও। কি সুন্দর হাসি দিয়ে বলল, তোর বাচ্চা কাচ্চার আগে আমারগুলো এসে পড়বে দেখিস। তোকে তো আমার বাচ্চার চাকরানি বানাবো, নো বেতন, খালি খাটবি। সেই উৎফুল্ল মেজাজের রকচটা মানুষটা এত মিষ্টি হাসি দিয়েছিল যে পূর্বিকা এখন সেটাই অঘরে কল্পনা করছে। পূর্বের কপালে চুল সরিয়ে দিয়ে নিজের চোখটা তর্জনী ও বৃদ্ধাঙ্গুলে চেপে হন্তদন্তে রুম থেকে বেরিয়ে যায় সে। একটা পাথরের কাছ থেকে যেমন উত্তর পাওয়া যায় না, পূর্বের পেট থেকে কখনো গোপন কথা বের করা হয় না, কিন্তু নোটবুকে যা পড়লো তা বলার ভাষা হারিয়ে ফেলেছে পূর্বিকা। বিছানায় শুতেই ইচ্ছে করলো না, পূর্ণতাকে অকথ্য ভাষায় কিছুক্ষণ গালিগালাজ করতে। ওই মেয়ে কোথায় ছিল যখন পূর্বে একা ঘুমালো? কিসের এত কাজ ছিল ওর? পূর্বিকা ঠিক করলো সকাল হতেই সে পূর্ণতার বাড়ি গিয়ে খুব কঠিন কথা শোনাবে। কঠিন, খুবই কঠিন, যা এ পর্যন্ত পূর্ণতা সেটা কল্পনাও করেনি। সন্ধ্যা 7টা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত চোখের পাতা ভুলেও লাগেনি পূর্ণতার। ফ্লোরে বসে রুমের পেছনে দরজা খুলে পুরোটা সময় কাটিয়ে ফেলেছে সে ভাবতে ভাবতে পূর্বের আসলে কি হয়েছে। উত্তর পায়নি। সকালে কলপারে হাত মুখ ধুতে গেলে আনিশা দাঁত ব্রাশ করতে করতে বলে, পূর্বকাল চলে গেল কেন? পূর্ণতা পায়ে পানি ঢেলে চলে যেতে যেতে বলল, জানি না। নাস্তার টেবিলে পূর্ণতাকে খেতে না দেখে খদিজা মেয়েকে জিজ্ঞেস করে বসলেন, আচ্ছা, তোদের জামাই বউয়ের মধ্যে কি ঝামেলা হয়েছে? বিয়ে না করতে আলাদা? তুই খুলে বলবি পূর্ণতা। আমাদের ঝগড়া হয়নি, ওনার শরীরটা খুব খারাপ তাই বাড়ি চলে গিয়েছেন। উনি তো খুব শুচিবায়ু মা, এখানে এত সব গোজামিল ওনার পছন্দ না। সকাল 11টার দিকে পূর্ণতার অপেক্ষার প্রহর কাটিয়ে গাড়ি নিয়ে এলো পূর্বিকা, শ্বশুর শাশুড়ি ও দাদি। পূর্ব সঙ্গে নেই। পূর্ণতার মন খারাপ আরও তীব্র মাত্রায় যুক্ত হলো। আড়ালে যেয়ে চোখের পানি ফেলতে পারলে শান্তি লাগতো। পূর্বিকা কটমট দৃষ্টিতে পূর্ণতার বিমর্ষ মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে দিয়ে হাসিবিহীন ঠোঁটে বলে উঠল, পূর্ণতা, তুমি কি এখন আমার সাথে যাবে, নাকি আম্মু ও দাদির সাথে সন্ধ্যায় যাবে? বাড়িতে কেউ নেই। আসলে পূর্বের প্রচণ্ড রূপে মাথা ব্যথা, এজন্য চলে যেতে যাচ্ছি। রুমে সেই যে শুয়েছে আর উঠিনি। তবে তুমি চাইলে কিছুদিন থাকতে পারো, পূর্বের আপত্তি নেই। পূর্ণতা 1 সেকেন্ডও অপেক্ষা না করে বলে উঠল, আপু, আমি এখনই যেতে চাই। আম্মা দাদি না হয় সন্ধ্যায় আসুক। বেশ, চলো তাহলে, আমি অটো ঠিক করি। গাড়িটা এখানে থাক, মিথুনরা পিকনিক থেকে ঘুরে এলে ওনাদের পিক করে নিয়ে যাবে। রাস্তায় পূর্বিকা চুপটি থাকলেও বাড়িতে ফিরতেই মুখের ভঙ্গিমা পাল্টে রূঢ় রূপে ক্ষেপে পূর্ণতার হাত চেপে পূর্বের রুমে ঢুকলো। পূর্ণতা আশ্চর্য হয়ে হাত ছাড়ানোর জন্য অনুনয় করে বারবার জিজ্ঞেস করলো, আপু কি হয়েছে? আপনি এমন করছেন কেন? আপু বলুন না। পূর্বিকা পূর্বের বিছানার কাছে হালকা ধাক্কা মারতেই পূর্বের দিকে তর্জনী তুলে বলে উঠল, এটা কে শুয়ে আছে জানো? আমার ভাই, আমার একমাত্র ভাই। ও কি করেছে শুনতে চাও? 3টা ঘুমের ট্যাবলেট গিলে মরার মতো ঘুমিয়েছে। ওর সাথে কি হয়েছে সেটাও তো জানো না। জানবে কি করে? বাপের বাড়ি গেলেই তো স্বামীর কদর শেষ। আমার ভাইকে তুমি বেহালে ফেলে। পূর্বিকা প্রচুর রেগে ফুসফুস করছে। পূর্ণতা দিকে তাকিয়ে আবারও বলে ওঠে, স্বামী একা ফেলে মায়ের আঁচল ধরে ঢ্যাং ঢ্যাং করে বড় বাড়ি ঘুরতে যাও, লজ্জা করে না? শুনে রাখো পূর্ণতা, আমি পূর্বিকা আমার ভাইয়ের সাথে কোনো হেনতন অবস্থা দেখার জন্য বসে নাই। আমি কি জিনিস তা বোঝাতে যেন না হয় আমার। মাথার নর্দমা ছেড়ে আমার সব কথা ওই ছোট্ট মস্তিষ্কে ভালোভাবে ঢুকাও। পূর্ণতার অশ্রান্ত চোখ দুটো ছলছল করে গাল বেয়ে বর্ষণ হতে লাগলো। কি নিয়ে এত কটু কথার শিকার হচ্ছে? পূর্ণতা হাতের উল্টো পিঠে চোখ মুছে পূর্বের দিকে দৃষ্টি দিতেই হতবাক হয়ে যায়। চোখের সেই স্নিগ্ধ চাহনি আর নেই এখন, ম্লান নয়নে পরিণত হয়েছে। ঠোঁটের একপাশ রক্ত জমে লাল বর্ণ হয়ে ফুলে আছে। কি হয়েছে ওর? পূর্ণতা বিছানায় বসে, পূর্ব বুক থেকে পা পর্যন্ত সাদা কাঁথায় গা ঢেকে ছুঁয়ে আছে। পূর্ণতা কাছে ঝুঁকে কপালে শক্ত করে ঠোঁট ছুঁয়ে দিতেই পূর্বের গালে হাত রেখে বলে ওঠে, ঘুম থেকে ওঠো পূর্ব, চোখ খুলো, এই দেখো আমি এসেছি। পূর্ব ওঠো। পূর্ব চোখ খুলতে না পেরে আবার ঘুমের গহীনে তলিয়ে যায়।
পূর্ণতা আলতো করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতেই টেবিলের উপর ট্যাবলেটের পাতা দেখে। আশ্চর্য দৃষ্টিতে চোখ দীর্ঘ করে পূর্বের দিকে তাকিয়ে নিষ্প্রভ হয়ে যায়। তিনটা ঘুমের ট্যাবলেট নেই। পূর্ণতা এখন কি করবে? এমন উপায়ন্তর পরিস্থিতিতে কাদার স্থিতিটুকু হারিয়ে ফেলেছ। ট্যাবলেটের পাতা রেখে পূর্বের মুখের দিকে হতবুদ্ধির মতো তাকিয়ে থাকতেই হঠাৎ পূর্বিকা নক করে বলে উঠল, এই যে ম্যাডাম, স্বামীকে ওঠানোর ব্যবস্থা করুন, সে ভালো নেই। আর হ্যাঁ, ওর কি হয়েছে তা জানতে চাইলে ওর মোবাইলের নোটবুক অ্যাপসে ঢুকে জেনে নিতে পারেন। পূর্বিকা দরজা চাপিয়ে চলে যেতেই পূর্ণতা বালিশের কাছ থেকে পূর্বের ফোনটা নেয়। ফোনটা যে নতুন, কালই এসেছে তা বোঝা শেষ। পূর্ণতা কথা মতো নোটবুক অ্যাপসে ঢুকতেই বলে ওঠে, অবাক কাণ্ড তো, এটা তো পার্সোনাল ডায়েরির মতো। পূর্ব কি আপুকে ফোন চেক করতে দেয়? আমাকে তো ফোন ধরতে দেয় না। আমি কি করে ওর অনুমতি ছাড়া ডায়েরি পড়ব? পড়া ঠিক হবে? নানা গোজামিল চিন্তাপ্রবণের মধ্যেও পূর্ণতা সিদ্ধান্ত নেয়, যদি সত্য জানতে হয় তবে ডায়েরি পড়াই সঠিক। দ্বিধান্বিত মন নিয়ে পূর্ণতা নোটবুক অ্যাপসে ঢুকে পূর্বের টাইপিং লেখা পড়তে থাকে। ধীরে ধীরে পূর্ণতার হৃদস্পন্দন বেগতিক হারে ছুটতে থাকে। স্বাভাবিক নিঃশ্বাসটা পর্যন্ত উপর নিচ হচ্ছে ডায়েরির প্রতিটা শব্দমালা পড়ে। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি ঘুমাতে পারছি না। ওই দৃশ্যটা কতবার ভেবে আমি শিউরে উঠেছি জানা নেই। একটা মেয়ের কাছে কোনো অপরিচিত ছেলের সামান্য টোকা যেমন অস্বস্তিকর, আমার কাছেও তাই। আমি পূর্ণতার স্পর্শ ছাড়া অন্য কোনো মেয়ের হাতটা পর্যন্ত টাচ করিনি। আমার শরীরের উপর একটা পোশাকবিহীন মেয়ের অস্তিত্ব ছিল, যাকে আমি চিনি না, জানি না। ওই অন্ধকারে দেখাও সম্ভব হয়নি। ভাবলেই আমার বুক শুকিয়ে আসে। আমি ঘুমিয়ে বিভোর ছিলাম। দুটো প্রোজেল খেয়ে মাথা ব্যথা থেকে বাঁচতে চেয়েছিলাম। আমি কখনো ভাবিনি এমন খারাপ পরিস্থিতির শিকার হব। আমি পূর্ণর সামনে কিভাবে দাঁড়াবো? ওকে কিভাবে বলবো, পূর্ণ, আমি এসব কিছুই জানি না। তোমার পূর্ব কখনো এমন জঘন্যতম কাজ করার দুঃসাহস দেখাবে না। পুরুষ জাতি নারীকুলে আসক্ত। চট করে এই কথাটা ওর মাথায় চলে আসবে। আমি অন্যান্য ছেলেদের মতো সুযোগ লুফে নারীর সঙ্গে সময় কাটিয়েছি। মেন্টালি ডিপ্রেসড জিনিসটা কয়েক ঘন্টার মধ্যে আমায় কুড়ে কুড়ে গিলে খাচ্ছে। সময় যাচ্ছে না, যেন থেমে আছে। আমি প্রচণ্ড মাথা ব্যথায় ভুগছি। হুট করেই এ অদ্ভুত ব্যথাটা কেন হচ্ছে তাও জানি না। মাঝে মধ্যে এমন ব্যথা করে মাথাটা কেটে ফেললে রেহাই পেতাম। আমি কি মরে যাব? ওই বাড়িতে যাওয়ার পর থেকে আমার মাথা ব্যথাটা ঘিরে ধরেছে। আমি পূর্ণতার সাথেও রাগারাগি ছাড়া কিচ্ছু করিনি। পার্টির কাছে এমনও হয়েছে টানা 38 ঘন্টা আমি নির্ঘুমে কাজ করেছি, কিন্তু মাথা ঝিমঝিম করা ছাড়া প্রকটরূপে ব্যথা কখনো ছিল না। পূর্ণর সামনে যে এসব নোংরামির কথা বলার জন্য ভীষণ সময় দরকার আমার। আমি মরে যাওয়ার মতো কথা কখনো বলবো, নিজেরই অবাক লাগছে। কঠিন থেকে কঠিন পরিস্থিতির শিকার হয়েছি, কিন্তু মনের দুর্বলতা বানানোর পর থেকে আমি সুস্থ নই। সবসময় পূর্ণতাকে নিয়ে টেনশনে ঘিরে ধরে। আমার শত্রুপক্ষ আমাকে কুটি কুটি করে মেরে ফেলুক, তাতে আমার আফসোস নেই। ওর গায়ে একটা আঁচড় পড়লেই আমি খুন হয়ে যাব। আমি কোন কোন দিক সামলাবো? নিজের পার্টি, নিজের শত্রু, নিজের সমস্যা। আই এম ডাইং পূর্ণ। কান্ট টেক ইট মোর, কান্ট টেক ইট মোর। পূর্ণতা ফোনটা ফেলেই পূর্বের মাথা বালিশ থেকে তুলে চেপে ধরে। একটা মানুষ যাবতীয় চিন্তা ভাবনা মাথার মধ্যে পুষে মনের ভেতর কিভাবে চেপে রাখে? পূর্বের জীবনটা এমন স্ট্রিক্ট কঠোরভাবে চলছে তা এতদিন ধোঁয়াশা ছিল পূর্ণতার কাছে। ও ভাবত পূর্ব আমাকে মূল্য দেয় না, নিজের রাগ অ্যাটিটিউড নিয়েই ব্যস্ত থাকে। রাজনীতির নামের কোনো ব্যস্ততা নেই ওর। নিজেরটাই ঠিক, অন্যরা ভুল, এমন মতবাদে অটল। পূর্ণতা ওর মুখে অজস্র ঠোঁট ছুঁয়ে রক্তে জমাটবাটার ঠোঁটে আঙ্গুল বুলাতে থাকে। পূর্ব, ঘুম থেকে উঠো, দেখো না আমি চলে এসেছি। আমি। পূর্ব হঠাৎ নিচু কণ্ঠে বলে ওঠে। মাথা ফেটে যাচ্ছে পূর্ণতা, তুমি কি একটু উঠতে পারবে? হতবিহ্বলে কণ্ঠে পূর্ণতার প্রশ্ন। পূর্বের নিচু উত্তর। দাঁড়াও। পূর্ণতা চটজলদি বিছানা থেকে নেমে ওয়াশরুম থেকে এক বালতি পানি নিয়ে আসে। বালিশের উপর মাথার নিচে রাবার ক্লথ বিছিয়ে পূর্বের মাথায় পানি ঢালে। টানা আধা ঘন্টা পানি ঢালার পর পূর্ব একটু চেতন ফিরে পায়। পূর্ণতা পানির বালতি ওয়াশরুমে রেখে তোয়ালে দিয়ে পূর্বের মাথা মুছতে মুছতে বলে ওঠে, ডাক্তার ডাকবো? তুমি সুস্থ বোধ করছো? মাথা ব্যথা এখনো হচ্ছে? ঠিক আছি, ব্যথা নেই, হালকা লাগছে। পূর্ণতা মাথার নিচ থেকে ভেজা ক্লথটা নিয়ে গোল করে মুড়িয়ে বারান্দায় রেখে আসে। পূর্ব এখন বিছানায় উঠে বসেছে। পূর্ণতা ওর ঠিক সামনে বসে ভেজা চুলগুলো নড়াচড়া করতে করতেই পূর্ব স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে বলে, রাতে ঘুমাওনি ঠিক? কেঁদেছো, কি করছো? তোমার আম্মাজান বকেনি? চুপ, মাথা ব্যথা করবে। পূর্ণতা একটু জোর দিয়ে কথা বললে পূর্ব ওর কোমর আঁকড়ে ধরে টান মেরে জাপটে ধরে। পূর্ণতার চুলের কাটা টান দিয়ে খোপা আলগা করে খুলতে খুলতে ঠান্ডা গলায় বলে ওঠে, আজ তো পূর্ব আস্তানায় নিজেই ধরা দিলে, এখন পালাবে কোথায়? কালকে শোধ তুলব?
তোমাকে আগেও বলেছি, আমার সামনে চুল বেঁধে রাখবে না, একদম মেরে ফেলবো। পূর্ণতার মন উদাস হয়ে যায়। পূর্ব এখনও কালকের ঘটনা স্কিপ করে পূর্ণতার কাছে গোপন করছে। এই মানুষটা এত শক্ত কেন? পূর্ণতার মন খারাপের প্রশ্নটা আরও বিশাল গহ্বরে তলিয়ে পূর্বকে শক্ত করে আষ্টেপৃষ্টে ধরে বলে, আমি কোথাও পালাবো না, এখানেই থাকবো। পূর্ব খটকা গলায় বলে ওঠে, কিছু হয়েছে? কিছু হয়নি। পূর্ব ঠোঁট বাঁকিয়ে মুচকে এসে দেয়, মজা করে বলে ওঠে, সত্যি কিছু হয়নি? তুমি পাগলের মতো চুমু দিচ্ছ কেন? পূর্ণতা পূর্বের সমস্ত মুখে চুমু দিয়ে ওর মায়াকারা চোখ দুটোতে দৃষ্টি আবদ্ধ করল। পূর্বের রক্ত জমা ঠোঁটে প্রফুল্ল চিত্তের হাসি ঝিলমিল করছে, কিন্তু চোখ কিছুটা কৌতূহলে ঠাসা। পূর্ণতা পূর্বের হাত এনে কোমরে রেখে নাকে নাক লাগিয়ে বলে উঠল, সৃষ্টিকর্তা, আমার অভাব জানতে চাইলে আমি বারবার তোমার কষ্টগুলো নিজের জন্য চাইব। পূর্ব কিছুটা আশ্চর্য হয়। পূর্ণতা এই কথা কেন বলল? ও কি টেলিপ্যাথি সিস্টেমে পূর্বর কথা পড়ে ফেলেছে? পূর্ব নিজেকে বোঝায় পূর্ণতা কোনো ঐশ্বরিক ক্ষমতা নিয়ে জন্মায়নি যে কালকের ঘটনা জানতে পারবে। পূর্ব ঠোঁট টিপে মৃদু হেসে পূর্ণতার অপলক দৃষ্টিতে দৃষ্টি রেখে বলে ওঠে, জীবন আমাকে বারবার অপ্রত্যাশিত জায়গায় নিয়ে যায়। ভালোবাসা আমাকে বহুবার তোমার কাছে আনে। আমি সৃষ্টিকর্তার কাছে এটাই চাইব, শত বাধা শেষে যদি মরেও যাই, পরবর্তী জীবনে যেন তোমাকে ফিরে পাই। এই ফিরে পাওয়ার জীবনটা যেন দীর্ঘ হোক, অনন্ত হোক, অসীমের মতো সীমাহীন হোক। আমি আর কিছুই চাই না, আমার চাওয়া এতটুকুই। পর্ব 31। বাড়ির অবস্থা থমথম, সবার চোখে মুখে আকাশচুম্বী কৌতূহল বিরাজ করছে। পূর্ণতার রাগে যেভাবে ফুঁসছে কখনো এই রূপে দেখেনি কেউ। আনিশা ফ্লোরে বসে ফুপিয়ে কাঁদছে। পূর্ণতার রণচণ্ডী বাঘিনীর ন্যায় আনিশার চুল টেনে মুখ তুলে ঠাস করে লালচে গালে আরেক ঘা বসায়। আনিশা উপচে পড়া কান্নায় ঠোঁট কামড়ে তীব্র যন্ত্রণা অনুভব করছে। পূর্ণতা রাগান্বিত গলায় চুলের মুঠি ঝাঁকাতে ঝাঁকাতে বললে, তোকে আমি খুন করবো আনিশার বাচ্চা। তুই কোন সাহসে পূর্বের সাথে নষ্টামি করতে গিয়েছিলি? তোর ওই সাহসী কলিজা টেনে ছিঁড়ে ফেলবো আমি। পূর্ণতা খুব জোরে ধাক্কা মারলে আনিশা ফ্লোরে লুটিয়ে কোঁকে ওঠে। দরজার বাইরে বিকট হইচই করে ধামধাম করে দরজা ধাক্কানোর শব্দ হচ্ছে। পূর্ণতা দু হাঁটু মোড়ে নিচে ঝুঁকে ফ্লোরের সাথে আনিশার গলা চেপে ধরলে আনিশা পা লাফাতে থাকে ক্রমাগত, কিছু বলার জন্য। পূর্ণতাকে বাধা দেওয়ার জন্য হাঁসফাঁস করছে সে। পূর্ণতা এক চুলো তোয়াক্কা না করে ভয়ঙ্কর গলায় বলে ওঠে, তুই আমাকে কি ভেবেছিস অসভ্য কোথাকার? আমি তোর ফষ্টি নষ্টি চুপচাপ সহ্য করব? তুই দিনের পর দিন আমার স্বামীর দিকে কুনজর দিবি, আমি তোকে কিছুই বলবো না? তুই পূর্বের সাথে যে জঘন্য কাজ করেছিস, তোর গায়ের মাংস তুলে ক্যাচ ক্যাচ করে লবণ ঘষে দিতে ইচ্ছে করছে আমার। আনিশা জিব্বা বের করে কাশতে কাশতে বলে ওঠে, তো তুই যা ভাবছিস তা মিথ্যে। আমি চুপ। কি মিথ্যে? আমাকে অবলা ভাবিস? আমি তোর কথায় বিশ্বাস করে ছেড়ে দিব? পূর্ণতা, কসম কেটে বলছি, আমি কিচ্ছু করিনি, কসম। হঠাৎ পূর্ণতা ওকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালে আনিশা গলা ধরে হু হু করে শ্বাস নিতে থাকে। জিব্বা বের করে কাশতেও ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে। পূর্ণতা টেবিলের উপর থেকে গ্লাস নিয়ে 3 ঢোক পানি গিলে দরজা খুলে দিতেই সবাই হচকিত দৃষ্টিতে তাকায়। খোদেজা হতভম্ব গলায় শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই আনিশাকে মেরেছিস? পূর্ণতা জবাব না দিয়ে উপস্থিত ভিড় ঠেলে উঠোন পেরিয়ে নিজের রুমে ঢুকে পড়ে। পূর্ণতার মামি স্তব্ধ হয়ে মাথায় হাত রেখে দরজার ফাঁক দিয়ে আনিশার দুর্দশা দেখে বলে ওঠে, কি করলো গো খোদেজা? পূর্ণতা এটা কি করলো? ও মাবুদ গো, কি দিন দেখাইলা! বাড়িতে মহিলা হিসেবে খোদেজা, মামি ও শ্রেয়া ছিল শুধু। বাকিরা সবাই বড় বাড়ির নিয়ামুল কাকার মৃত্যুতে শোকসভায় সামিল হয়েছে। পূর্ণতা হুট করে বিকেলে এসে আনিশার সাথে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ করবে ভাবতে পারেনি। তার উপর পূর্ণতার এমন বীভৎস রাগ খোদেজা আগে কখনো দেখেনি। এই মেয়ে কে? একে তো পেটে ধরে নেই। এমন মতবাক ঘুরপাক খাচ্ছে খোদেজার কৌতূহলী মস্তিষ্কে। পূর্ণতা অর্ধ খোলা খোপাটা ঠিক করতে করতে বিদায় জানিয়ে চলে যায়। বাইরে গাড়ি আগেই থামানো ছিল। খোদেজা হতবিহ্বল দৃষ্টিতে পূর্ণতা যাওয়ার পানে তাকিয়ে থেকে একটু পর আনিশার কাছে এসে বসে। কাঁদবি না, ও তোকে মারলো কেন এক্ষুনি সত্যিটা বলবি। আনিশা গলা ধরে মাথা নিচু করে বলে ওঠে, খালা আমি নিজেও কিছু জানি না। ও হঠাৎ দিয়ানের পাশ থেকে আমায় সরিয়ে এখানে আনে। আমি কিছু জিজ্ঞেস করবো তার আগেই মুখে থাপ্পড় মারা শুরু করে খালা। আনিশা চোখ কুচকে কাঁদতে থাকলে খোদেজা চোখটা ঘুরিয়ে আনিশার দু গালে বসে যাওয়া হাতের ছাপ দেখে। কঠিনভাবে মেরেছে আনিশাকে। পূর্ণতা তো কখনো এমন রাগ দেখাতো না। শ্রেয়া আনিশার পাশে বসে পানির গ্লাস ধরে বলে ওঠে,
অবশ্যই তুমি এমন কিছু করেছো যার জন্য পূর্ণতার ধৈর্যের বাঁধ ভেঙেছে। ও কাউকে শুধু শুধু মারে না। আমি সত্যিই কিছু করিনি শ্রেয়া। আমি তো আমার মতোই ছিলাম। ওকে কিচ্ছু বলিনি। তা তো আমি জানি না। পূর্ণতার এমন রাগ আমি কখনো দেখেছি না, অন্য কেউ হয়তো দেখেছে। এই রাগ হেনতেন রাগ না আপু। কি করেছো সত্যিটা বলো। আনিশা খুব চেঁচিয়ে বলে, আমি বললাম তো কিছু করিনি, কেন বিশ্বাস করছো না? খোদেজা আনিশাকে চুপ করতে বলে শ্রেয়াকে নিয়ে রুম ত্যাগ করে। পূর্ণতার মামি দিলরুবাকে বলে ওঠে, ভাবি, এই ঘটনা আর কাউকে বলবেন না। পূর্ণতার এই উগ্রবাদী আচরণ যে ওই ফালতু ছেলেটার জন্য হয়েছে তা আমি বুঝতে পেরেছি। আপাতত ঘটনায় মাটি দিন, আমি সব দেখছি। বলা শেষ হতেই শ্রেয়ার দিকে তাকিয়ে বলে, পূর্ণতার এমন আচরণের পেছনে তুমি কিছু জানো? শ্রেয়ার স্পষ্ট উত্তর, না আন্টি, আমি নিজেই খুব আশ্চর্য। আমি তো কিছুই জানি না। আনিস আপুকে এত মারলো, সত্যি আশ্চর্যজনক। ঘড়িতে সন্ধ্যা 7:10 ঘরে মিনিটের কাঁটা পৌঁছেছে। পূর্ণতা 2 ঘন্টার জন্য যে বাড়ির বাইরে নিজের বাপের বাড়িতে গিয়েছিল, এ তথ্য সবাই জানলেও পুরো ঘটনা কেউ জানে না। সবাই জানে মৃতের বাড়িতে এক ঝলক শেষ দেখা করতে গিয়েছিল। রান্নাঘরে চুলোর কাছে দাঁড়িয়ে গরম তেলে লুচি ভাজছে পূর্ণতা। পাশে পূর্বের মা আয়শা বেলুন ঠেলে গোল গোল লুচি বানাচ্ছে। পূর্বিকা এখনো মুখে কুলুপ এঁটে চুপটি করে থাকলেও পূর্ণতা মাঝে মাঝে এটা ওটার জন্য টুকটাক কথা সারছে। পূর্বের দাদি গরুর মাংস বাটিতে সার্ভ করতেই বলে ওঠে, আয়াস দাদু উঠছে গো আয়শা, ঘুম ভাঙছে? আয়শা পূর্ণতার খালি প্লেটে গোলাকার লুচি রেখে আরেক দলা ময়দার ডাফ দিয়ে বলে উঠল, না মা, ওর নাকি খুব মাথা ব্যথা। কাল থেকে কি যে উদ্ভট আচরণ করছে বুঝতে পারছি না। আয়শা কথা শেষ না করতেই দোতলা থেকে কেউ চেঁচানোর স্বরে পূর্ণতা পূর্ণতা বলে চিৎকার করতে লাগলো। পূর্ণতা ডাক শুনতেই চমকে উঠে শাশুড়ির দিকে তাকায়। আয়শাও বেলুনের হাত থামিয়ে পূর্ণতার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে ওকে চলে যেতে বলেন। পূর্ণতা চুলার আঁচ কমিয়ে আঁচলে হাত মুছতে মুছতে পূর্বের রুমে যেতেই দেখে বারান্দায় কেউ দাঁড়িয়ে। তার পরনে ধূসর বর্ণের টি শার্ট, কুচকুচে কালো লেগ স্ট্রিপ ট্রাউজার, পকেটে 2 হাত ঢুকিয়ে রাত্রিনামা আকাশের দিকে চোখ স্থির রেখে ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে আছে। থেকে থেকে চুল উড়ছে মাথার তালুর উপর। পূর্ণতা পূর্বের পাশে দাঁড়িয়ে মুচকি এসে বলে ওঠে, তোমাকে ডোরেমনের সেই নবিতার মতো লাগছে পূর্ব, একদম পারফেক্ট নবিতা। পূর্ব পকেট থেকে মোবাইল বের করে স্ক্রিনে তাকিয়ে অবজ্ঞার সুরে বলে ওঠে, আমি দেখতে নবিতা? পাগল তুমি? হ্যাঁ সত্যি, নবিতার মতো তোমার মাথার তালুতে চুল উড়ে, কি যে সুন্দর। পূর্ণতার কথা না শেষ হতেই হঠাৎ পূর্ব ওর দিকে ঝুঁকে মাদকতার সুরে বলে ওঠে, ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে? তুমি ছুঁয়ে দেখবে? পূর্ণতা আচমকা বুকে ধাক্কা খায়। নির্বাক চাহনিতে পিটপিট করে তাকিয়ে থাকলে পূর্ব মোবাইলটা রেলিংয়ের উপর রেখে ধীরে ধীরে ওর দৃষ্টিতে স্নিগ্ধিযুক্ত দৃষ্টি আবদ্ধ করে বলে ওঠে, উত্তর দাও, চুলগুলো ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে? পূর্ণতা যে ঘোরের মধ্যে ডুবে গেছে তা ভেবেই পূর্বের ঠোঁটের ডান কোণে একচিলতে হাসি ফুটে ওঠে। পূর্ণতার গলার বাপাশে হাত ঢুকিয়ে ঘাড়ে 5 আঙ্গুলে চাপ দিয়ে নিজের কাছে আনতেই রেলিংয়ের উপর থেকে ফোনটা বাজতে থাকে। পূর্ণতার ঘোর কেটে গেলেও পূর্বের চোখে মুখে অবর্ণনীয় নেশা। পূর্বকে সরিয়ে ফোন রিসিভ করতে বলে পূর্ণতা। পূর্ব ডান হাতে রেলিং থেকে ফোন নিয়ে রিসিভ করে পূর্ণতার দিকে তাকিয়ে হ্যালো বলতেই পূর্ণতার চিবুকে ঠোঁট বসায়। পূর্ণতা তীব্র উৎকণ্ঠায় চোখ বন্ধ করে পূর্বের বুকের টি শার্ট খামচে ধরে। পূর্ব চিবুকে ঠোঁট রেখেই ফোনের বিপরীতে বলে ওঠে, জি, ওয়াসিফ পূর্ব বলছি। আমি যে 1 সপ্তাহের ছুটিতে আছি সেটা কি আপনি জানতেন না? পূর্বের ঠোঁটের স্পর্শে রক্ত হিম হয়ে আসছে পূর্ণতার। এ কেমন অত্যাচার! ফোনে কথা বলছে, সেটা আগে শেষ করুক না। তা ঘাড়ে হাত চেপে গালে ঠোঁট রেখে কথা বলছে পূর্ব। পূর্ণতা বিড়বিড় করে অনেকটা ফিসফিস শব্দে বলে ওঠে, আমাকে ছেড়ে কথা বলো। দুঃখ কাজ একসঙ্গে একসময় কখনো ঠিকঠাক হয় না, ছাড়ো প্লিজ। পূর্ব কথা বলেই যাচ্ছে, তার কোনো হেলদোল নেই এসবে। পূর্ণতা বহুবার ধাক্কা দিলেও পূর্বের বলের কাছে নত হতে বাধ্য। পূর্ণতার থুতনিতে চুমু দিয়ে বলে ওঠে, না, আমি আমার কাজ শুধুমাত্র অফিসে এসেই করব। আপনার কথা শুধুই তো আমার লাভ নেই স্যার। আমি এক কথায় অনড়। আমি ছুটিতে বসে কখনো বাইরের কাজ করব না। এই সময়টা একান্ত আমার পরিবারের। হঠাৎ পূর্ণতা ধস্তাধস্তি শুরু করলে পূর্ব ওকে দমন করতে নির্লিপ্ত ভঙ্গিতে ঘাড়ে নকচাপ দেয়। পূর্ণতা চোখ কুচকে কুকড়ে ওঠে। পূর্ব কথার মধ্যেই হুট করে পূর্ণতা ঠোঁটে চুমু দিয়ে বলে ওঠে, ইলেকশনের অ্যারেঞ্জমেন্টে এখনো বেশ সময় আছে। আমি এই মুহূর্তে কোনো প্রকার প্রচারণার কাজে জড়াতে চাই না। সময় হোক, সব আমি করব। জি, হ্যাঁ, এটাই শেষ কথা। আচ্ছা, আল্লাহ হাফেজ।
পূর্ব কল কেটে পকেটে ফোন রাখতেই পূর্ণতাকে দু হাতের দু বাহু ধরে জব্দভাবে আটকে ধরে। তীক্ষ্ণ দৃষ্টিতে ছটফট করা পূর্ণতার দিকে তাকিয়ে বলে ওঠে, কি জানি বললে? আমি দু কাজ একসাথে করতে পারবো না? ওই লোক আমার কোয়ান্টিটি টাইমে কল দিলে তো সমস্যা। নড়চড় করছো কেন? উফ পূর্ণতা, নড়চড় করছো কেন? এই মেয়ে স্থির থাকো। পূর্ণতা, আমি কিন্তু মেরে ফেলবো। পূর্ণতার নড়াচড়া বন্ধ করে স্থির হয়ে দাঁড়ালে পূর্ব হঠাৎ জাপটে ধরে পূর্ণতার গলায় মাথা লুকিয়ে বিষণ্ণ গলায় বলে ওঠে, আমার খারাপ লাগছে পূর্ণ, প্রচুর খারাপ লাগছে। আমি তোমাকে একটা কথা বলতে চাই। ধুর, কি আবল তাবল বলছি, সরি। পূর্ব হুট করে পূর্ণতাকে ছেড়ে দিয়ে রুমের ভেতরে চলে যায়। পূর্বের মাথায় যে এখনো গতকালকের ঘটনা তাড়া দিচ্ছে তা বুঝতে বাকি নেই পূর্ণতার। নিশ্চয়ই মস্তিষ্কের দৃশ্যপট সেই বীভৎস দৃশ্য ভেসে উঠছে। আচ্ছা, এই মানুষটার দৃশ্যপটে ভেসে থাকা নোংরা নমনের হদিস কি মিলবে না? পূর্ণতা সকালে নাস্তা শেষে পূর্বের দাদার কাছে অনুমতি নিয়ে নানা বাড়িতে রওনা হয়। পূর্বকে জোরপূর্বক সঙ্গে পাঠায় দাদা। নতুন বউ কি ও বাড়িতে স্বামী ছাড়া যাবে? দেখতে কত দৃষ্টিগত লাগে তা তো পূর্ব বুঝে না। পুরো রাস্তায় পূর্ব রাগে পূর্ণতার দিকে ফিরেও তাকায়নি। পূর্ণতা ওর হাতে হাত রাখতে নিলে হাত মুচড়ে ধরে পূর্ব। নানা বাড়িতে পৌঁছে গেলে সবার সাথে মিল সাক্ষাৎ শেষে পূর্বকে নিয়ে রুমে যায় পূর্ণতা। পূর্ব পা দিয়ে দরজা লাগিয়ে পূর্ণতার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে বলে, তুই আমাকে এখানে নিয়ে এসেছিস কেন? পূর্বের মুখে আজ বহুদিন পর তুই ডাক শুনে হতবাক দৃষ্টিতে তাকায় পূর্ণতা। রাগে চোখের দৃষ্টি অদ্ভুত হয়ে উঠেছে তার। চোয়ালদয় শক্ত হয়ে থরথর করে থুতনি কাঁপছে। হাত দুটো কঠিনভাবে মুঠো করে রাগের অবলীলায় ধাপ অতিক্রম করেছে। পূর্ণতার ঢোক গিলে পূর্বের ঠিক কাছে দাঁড়িয়ে গাঢ় বাদামি পাঞ্জাবিটার দুটো বোতাম খুলতেই নিচু কণ্ঠে বলে ওঠে, ঠান্ডা হও, একটু বিশ্রাম করো, আমি তোমার পাশেই আছি তো। আমি এখানে আসতে চাইনি পূর্ণতা, কিন্তু একা একা আজও আমি কি করে আসি বলো? এভাবে রাগ করো না। আমাকে মারতে ইচ্ছে হলে মারো, সমস্যা নেই, শাস্তিও দিও। এখন প্লিজ ঠান্ডা হও, একটু বিশ্রাম নাও। আমি ওয়াদা করছি আর কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে এখানে আসতে বলবো না। এই দেখো, কানে চিমটি দিয়ে বলছি। পূর্ণতার সাথে সাথে দোকানের লতিতে চিমটি দিয়ে দেখায়। পূর্ব রাগে মুখে বিছানায় গিয়ে পিঠ লাগিয়ে আধশোয়া সিস্টেমে গা এলিয়ে দেয়। পকেট থেকে ফোন বের করে কিছু একটা করতে নিলে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হয়। পূর্ণতা দরজা খুলে দেখে আয়মান। আয়মান পূর্বের সচকিত চাহনির দিকে একগাল হেসে পূর্ণতার কাছে ফিসফিসিয়ে বলে, বাইরে আয়, অল ডান। পূর্বকে একা রেখে ভুলেও যাব না। চিন্তা করোস কেন, আমি দিহান ভাইকে নিয়ে আসছি, তুই আয়, একা থাকা লাগবো না। পূর্ণতা আয়মানের সাথে একটু বেরোতেই হুড়মুড় করে ভেতরে ঢুকে দিহান। পূর্ণতা এদিকে জরুরি কাজে ব্যস্ত থাকলে দিহান ওখানে আড্ডার মজলিস সাজিয়ে পূর্বকে সঙ্গ দেবে। বাহ, দারুণ বুদ্ধি খাটিয়েছ তো আয়মান। চুপি চুপি সবার চক্ষুতে ধুলো দিয়ে পূর্ণতাকে নিয়ে প্রাইভেট মিটিং হিসেবে ওর রুমে উপস্থিত হলো। পূর্ণতা অবাক হয়ে বলে, আপনি কে? আয়মান চটপট রুমের দরজা লাগিয়ে পূর্ণতার কৌতূহলী প্রশ্নের জবাব দিয়ে বলে, আয়, তোকে বড় ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই। চেহারা সুন্দর, ঠোঁটে মৃদু হাসি ঝুলছে, একটা ভ্রুতে ছোট্ট কাটা দাগ, তবুও দেখতে অদ্ভুত রকমের সুন্দর। দু গাল চাপদাড়িতে খোঁচা খোঁচা, গায়ের শার্টটা সাদা, উপরে কালো ডেনিমের জ্যাকেট, বাম হাতে ইলেকট্রনিক ওয়াচ যেটা অন অফ হয়ে 12 PM শো করছে। বয়স কত লোকটার? লোক বলা পারফেক্ট হবে? হুম, বয়স তো আন্দাজ করা যাচ্ছে না এই সুদর্শনের মুখের আড়ালে। পূর্ণত একটা কাঠের চেয়ার টেনে বসতে বসতে পাশে আয়মান আরেকটা চেয়ার টেনে বলে ওঠে, আমি তোকে ইনার কথাই বলছি দোস্ত, নাম সাগ্রত। পূর্ব ভাইয়ের ম্যাটারে সাগ্রত ভাই ফুল ডোজ পারফেক্ট পান্দা। পূর্ণতা বোকা বোকা চাহনিতে একবার আয়মানের দিকে আরেকবার সাগ্রতের দিকে তাকাচ্ছে। সাগ্রত পরিবেশটা অনুকূল্য করার জন্য হাটের মুঠোতে হালকা কেশে হাসি ফুটিয়ে বলে ওঠে, হ্যালো মিসেস পূর্ণতা, আমি তাসরিফ সাগ্রত। প্লিজ বি ইজি, আমি নর্মাল একজন মানুষ, এভাবে হিচকিচ করবেন না। আমাকে বড় ভাই ভেবে প্লিজ নিজেকে সহজ করুন। কি ব্যাপার, সাগ্রতের কথায় কি কোনো ম্যাজিক ছিল নাকি? ভেতরের সব অস্বস্তিকর অনুভূতি এক নিমিষেই উধাও হয়ে গেল কি করে? পূর্ণতা দ্বিধান্বিত মনোভাব কাটিয়ে সাগ্রতের দিকে বিনীত ভঙ্গিতে হেসে দিলে সাগ্রত বলে ওঠে, মিসেস পূর্ণতা, আমাকে একটা খোলা বই ভেবে মনের কথা বলতে পারবেন? পারবো। সাউন্ডস গুড। আপনার হাজব্যান্ড আয়াশ ওয়াসিফ পূর্বের সাথে কি হয়েছিল তা বিস্তারিত আমাকে বলুন। আমি সেদিন এক চাচাকে দেখতে বড় বাড়িতে যাই। এখান থেকে বড় বাড়ি মাত্র 10 মিনিটের পথ। এটা তো গ্রাম, তাই হেঁটেই আমরা গিয়েছি। পূর্বের সাথে সকালবেলা ছোটোখাটো ঝগড়া হয়। উনি রাগ করে আমাকে না জানিয়ে ঘুমের ট্যাবলেট গিলে ঘুমিয়ে পড়েন। অনেক ডেকেছি, উঠেননি। মায়ের তাড়নায় ওনাকে ঘুমন্ত অবস্থায় রেখে চাচাকে দেখতে গেলাম।
কিন্তু সন্ধ্যা নামার সময় খবর এলো পূর্ব কেমন অপ্রতিভ আচরণ করছে। দৌড়ে এসে দেখি উনি উঠোনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কাঁপছে। অনেক জিজ্ঞেস করেছি কি হয়েছে, তোমার এই অবস্থা কেন। ও আমাকে কিছু বলেনি। এরপর, সরি টু ইন্টারাপ্ট, মিস্টার পূর্বের কি অবস্থা হয়েছিল জানতে পারি? জি, ওনার শার্টের অনেক বোতাম খোলা ছিল। উনি শ্বাসকষ্টের রোগের মতো মুখ হা করে শ্বাস নিচ্ছিলেন। আপনি কি ওনার শরীর চেক করেছিলেন? নখের আঁচড় বা অন্যরকম দাগ, কামড় কিছু ছিল? ঠোঁট ফুলে ডানকোনায় রক্ত জমেছিল। এখনও ঠোঁটটায় রক্ত জমাট আছে। বুকের ডান দিকে দু একটা নখের আঁচড় পেয়েছি। দেখুন ছোট বোন, একটা ক্লিয়ার কাট কথা বলি। আপনার হাজব্যান্ডকে কেউ পছন্দ করত? কেউ এমন ছিল যে আপনার আগে আপনার হাজব্যান্ডকে চাইতো? জি ছিল, এবং এখনও আছে। সে আমার খালাতো বোন আনিশা। আনিশা? আয়মানের কাছ থেকে যতটুকু জানলাম সে মেবি ম্যারিড। বিবাহিত হলেও পরকীয়া করতে তার আপত্তি নেই। বাপ্পা, এত রাগ! আপনি জানেন আমার স্ত্রী স্নেহাও আমার পাশে কোনো মেয়েকে সহ্য করতে পারে না। কেউ এলেই বাঘের মতো হামলে পড়ে। কি সাংঘাতিক! আচ্ছা, মিস্টার পূর্ব যে এমন আনএক্সপেক্টেড সিচুয়েশনে ফাঁসলো সেটা কি আপনাকে নিজে বলেছে? অসম্ভব! উনি আমাকে কিছুই বলেন না। এখনও আমাকে কোনো কিছু বলেননি। উনি কি ইন্ট্রোভার্ট, কথা কম বলে? প্রচুর ইন্ট্রোভার্ট না হলেও কথা ছেকে বলে। অনেকক্ষণ পর আয়মান এবার বলে উঠল, পলিটিক্সের মানুষ তো, এজন্য হিসাব করে কথা বলে। না হলে চিন্তা করেন, এত বড় ঘটনা ঘটলো কাউকে কিছু না বলে ফোনের নোটবুকে কেন লিখলো? কিছু কিছু ব্যাপার আছে আয়মান, যেগুলো খুব কাছের মানুষকে বলতেও ভয় করে। মনে হয় সে কি আমায় বিশ্বাস করবে কিনা, অবিশ্বাস করে ভুল বুঝবে কিনা। প্রচুর হ্যালো সিচুয়েশন। আচ্ছা ছোট বোন, এখন এটা বলুন তো, সে যে নোটবুকে কথাগুলো লিখেছে তা হুবহু মনে আছে? আমি সেসব কথা ভুলেও ভুলতে পারবো না। ঠিক আছে, মিস্টার পূর্ব কি এমন লিখেছিল সে দৃশ্যটা বারবার চোখের সামনে দেখেছে? হ্যাঁ হ্যাঁ, লিখেছে। চোখ বন্ধ করলেও দৃশ্যটা ভাসে এমন কিছু? হ্যাঁ, এটাও লিখেছে। উনি ঘুমাতে পারেন না ভাইয়া, কাল রাতেও অনেকবার শিউরে উঠেছে। সাগ্রত তার জেরাপূর্ণ প্রশ্ন শেষে কিছুক্ষণ ফ্লোরের দিকে মনোনিবেশ করলো। হঠাৎ উঠে দাঁড়িয়ে রুমের মধ্যে পায়চারি করে কিছু একটা গভীরভাবে ভাবল। এরপর আগের জায়গায় ফিরে বিছানায় পা তুলে বসে বলে উঠল, মিস্টার আয়াস ওয়াসিফ পূর্ব খুব ইন্টেলিজেন্ট ব্যক্তি, মিসেস পূর্ণতা। সে সবই জানে। কি? পূর্ণতার চকিত প্রশ্ন। জি, ওই অর্ধনগ্ন মেয়েটা জাস্ট জানতো পূর্ব ঘুমের ট্যাবলেটে মাতাল। বাট সে এটা জানতো না মিস্টার পূর্ব অর্ধচেতন ছিল। মেয়েটা যখন ওনার ঠোঁটে কামড় দেয় ওনার তখনই পুরোপুরি সেন্স ফিরে আসে, এবং আমার অ্যানালাইসিস মতে সে ওই সময় মেয়েটাকে দেখেছে। আমার তো কিছুই। শুনুন, পরিষ্কার করে বোঝাই। তখন সন্ধ্যা নামতে শুরু করেছে, একদম অন্ধকার হয়নি। অবশ্যই ও টাইমে একটু চেষ্টা করলে মানুষের চেহারা অস্পষ্টভাবে দেখা যায়। মিস্টার পূর্ব ফার্স্টে ভেবেছেন উনি একটা স্বপ্ন দেখছেন, তাই ইমিডিয়েট কিছু করেনি। যখন ঠোঁটে কামড় দেয় ওনার স্বপ্নভাবে জিনিসটা চূর্ণিত হয়ে মেয়েটার চেহারা চোখে পড়ে। উনি থমকে যান। পরে যখন ধাক্কা দিয়ে সরাতে চান তখন মেয়েটা ওনার বুকে আঁচড় কাটে। এসব কথা উনি নোটবুকে ডিসক্রাইব করতে পারেননি। আই থিঙ্ক উনি নিজের কথা নোটবুকেও 50% শেয়ার করেছে কিনা সন্দেহ। সাগ্রতর লম্বা ব্রিফে পূর্ণতা চোখ বড় করে আশ্চর্য হয়ে ফ্লোরে তাকিয়ে আছে। সেদিন পূর্বের সাথে কি আরও কিছু হয়েছিল? পূর্বকে কিছু লুকাচ্ছে ওর কাছে? মেয়েটা কে ছিল যে পূর্ব নিজেই সেটা ভাবতে গেলে শিউরে উঠছে? পূর্ব নিজেকে অদ্ভুত বেড়াজালে আবদ্ধ রেখে স্বতন্ত্র ব্যক্তিদের সাথে গুটিয়ে রাখে, এ ব্যাপারটা নিশ্চিত। পূর্ণতা ঠান্ডা গলায় বলে ওঠে, ভাইয়া একটা কথা বলি। অবশ্যই। ছেলেরা কি এমন হয়? সবাই না, সবাই কথা লুকিয়ে চলে না। যারা লুকিয়ে চলে তারা কাউকে খোলামেলা কিছু বলতে পারে না। আপনার হাজব্যান্ডের দিকে খেয়াল রাখবেন। উনি এমনিই একজন পলিটিশিয়ান। পার্সোনাল লাইফের কথা যেভাবে লুকিয়ে রাখেন, প্রফেশনাল লাইফের একটা ওয়ার্ড সম্পর্কে আপনাকে জানতে দিবেন বলে আমার মনে হয় না। জানেন, উনি আমাকে গোপন রাখতে চান। পরিবার ব্যতীত আর কাউকে জানাতে চান না আমি ওনার বউ। এক্স্যাক্টলি। উনি খুবই তীক্ষ্ণ পরিকল্পনা করেন। উনি এটা ভালো করেই জানেন আপনার পরিচয় গোটা চারপাশ জেনে গেলে ওনার পলিটিক্সের কোন্দল আপনার উপর ভর করবে। কি করব? মেয়েটা কে ছিল সেটাই বুঝতে পারছি না। দুপুরে আনিশাকে প্রচুর ধমকে গিয়েছি। এখন কেন যেন মনে হচ্ছে এসবের পেছনে ও না। আপনি চাইলে আমি আপনার ব্যাপারে একটা কথা বলতে চাই। জি ভাইয়া, বলুন। খুব দ্রুত ডিসিশন নিয়ে পরে পস্তাবেন না।
আপনি সিচুয়েশন না বুঝে অতিরিক্ত রিয়্যাক্ট করেন, এটা করবেন না। পূর্ব হোক বা অন্য কেউ, আগে ঘটনা তলিয়ে দেখবেন। আমার স্নেহময়ী কিন্তু মোটেই এরকম না। ও খুব ম্যাচিওর। আমি কিছু বলার আগেই ও সব বুঝে যায়। আপনাদের ক্ষেত্রে এটাই বলবো, মিস্টার পূর্বকে বাধ্য করুন তার সকল কথা আপনার কাছে ব্যক্ত করতে। কালপ্রিটকে খুঁজবো কিভাবে? আর কি এমন করবে? কেউই তো নেই। আচ্ছা, এ বাড়িতে মেয়ে কতজন? 4 জন। আমি, আনিশা, তানিয়া, শ্রেয়া। নামের খাতায় প্রথম দুটো কেটে দিলে যে দুজন থাকে তাদের মধ্য থেকে কেউ কাজটা করেছে। ইম্পসিবল। তানিয়া তো পূর্বকে ভাইয়া ছাড়া কিছুই ভাবে না। শ্রেয়া তো রীতিমতো অনুকে ভাইরূপে যত্ন করে। হঠাৎ আয়মান কথার মাঝখানে খুব ক্ষিপ্ত গলায় বলে ওঠে, আপনি এটা খুবই খারাপ কথা বললেন বড় ভাই। তানিয়া তো বাচ্চা, আর শ্রেয়ার মতো গোবর মার্কা মাথার মধ্যে পড়ালেখা ছাড়া কিচ্ছু নেই। আয়মান, এখানে আমি কাজ করব না তুমি? সরি ভাই। কথার মাঝে কিন্তু লাগাতে আসবে না, চুপচাপ বসে থাকো। সাগ্রত টেবিল থেকে গ্লাস নিয়ে ঢকঢক সবটুকু পানি খেয়ে তৃপ্তির শ্বাস ছেড়ে বলে উঠল, ছোট বোন, আপনার হাজব্যান্ড মাল্টি ট্যালেন্টেড পারসন। পলিটিক্স করতে গেলে টাকার জোরও লাগে, সেটা উনি বেশ অভিজ্ঞভাবে বোঝেন। নিজেই বাবার অফিসে বিজনেস দেখেন, আবার রাজপথে রাজনীতি করেন। ব্যাপারটা কত ক্রিটিক্যাল, মাই গড। আমি আপনার কোনো কথাই বুঝিনি ভাইয়া। হাহা, ইটস নর্মাল। শুনুন বলি, পূর্ব যেহেতু রাজনীতির সাথে জড়িত, নানা কাজে ওনার টাকা ব্যয় করতে হয়। এখন প্লিজ এই নানা কাজটা কি সেটা জিজ্ঞেস করবেন না। এটা যার যার ব্যক্তিগত মামলা। আমি এসব কিছু জানলেও বলতে চাই না। ওনার এই টাকাগুলো আসে কোত্থেকে জানেন? ওনার বাবার অফিস থেকে আসে। আমি এখানে আসার পূর্বেই ইনফরমেশন কালেক্ট করে এসেছি যে আপনার শ্বশুর মিস্টার পলাশ ওয়াসিফের যে ফ্যাক্টরি, সেটা আপনার হাজব্যান্ড শতভাগ ভালো বুঝে। ফ্যাক্টরির যত ডিল, যত অ্যাব্রোড কেস, সব আপনার হাজব্যান্ডই দেখেন। আপনার শ্বশুর শুধু ছেলের ভরসায় তাল মিলিয়ে উন্নতির পাতা গুনছেন, নাথিং মোর। ইনফ্যাক্ট টাকার সমস্যা তো ওনার হবেই না, পলিটিক্সও চুটিয়ে করছেন। এমন একটা মানুষের সাথে ওরকম ঘটনা হবে, আর পূর্ব সাহেব মেয়েটার ব্যাপারে ক খ জানবেন না, তা তো ভাবা মুশকিল। পূর্ব নোস এভরিথিং। উনি আপনার জন্য সত্য লুকিয়ে রাখছেন, আই এম ড্যাম শিওর। আমার জন্য? কেন? মেবি আপনার খুবই কাছের কেউ কাজটা করেছে। আচ্ছা, আজও ঠিক। গ্রামে আসলাম, একটু হাওয়া বাতাস খাওয়া তো কর্তব্য। আইমান, ব্রেক নিতে চাই, তুমি আসবে? পূর্ণতা বিমূঢ় মুখভঙ্গি করে আত্মভোলা স্থিতিতে হাঁটতে হাঁটতে রুমের কাছে চলে আসে। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই দিহান তার লম্বা লাপে থমকে গিয়ে পূর্ণতার উদ্দেশ্যে বলে, আরে শালিকা, কোথায় থাকো তুমি? তোমার খোঁজ পাঠালো, অথচ তুমি নাকি আশেপাশে নেই। ব্রাদারের নাকি মাথা ব্যথা হচ্ছে, আসো তো। দিহানের কথা শুনে পূর্ব মুখ শক্ত করে দাঁত চিবিয়ে মনে মনে বলল, তোর মতো ক্যাবলা যদি ননস্টপ বকবক করে, আমার মাথা কি আমায় শান্তি দিবে? ননসেন্স কোথাকার, গেট লস্ট। দিহান যেতেই পূর্ণতা দরজা ঠেলে পূর্বের পাশে চুপচাপ বসে পড়ে। পূর্বের এখন ইচ্ছে করছে একটা থাপ্পড় মারতে। দিহানের মতো বাচার লোকে পাঠিয়ে বাইরে কোন ঘাটে নৌকা বাঁধতে গিয়েছিল? হ্যাঁ, এখন আবার চুপচাপ ভিজে বিড়ালের মতো বসে আছে, কথাও দেখি বলছে না। পূর্ব কিরমির করতে করতে পূর্ণতার বাহু চেপে নিজের দিকে ঘুরালে বেশ অবাক হয়। পূর্ণতার চোখ দুটো বিষণ্ণতায় কাতর। কি নিয়ে এত উদাস? পূর্ণতার মাথার ব্যান্ড খুলে চুল ছেড়ে দিতেই পূর্ব কাছে টেনে বলে ওঠে, এই মেয়ে, কি হয়েছে তোমার? মুখ এমন কালো করে রাখার মানে কি? পূর্ণতা বিছানায় পা উঠিয়ে বসতেই বলে ওঠে, কিছু না, এভাবেই। পূর্ব পূর্ণতার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে বলে ওঠে, মাথা টিপে দাও। ওই বাচালটা আমার মাথা খেয়ে দিয়েছে। কেন পাঠাও ওকে? আমাকে রেখে কার সাথে মিট করতে যাও? পূর্ণতা পূর্বের চুলের ভাঁজে হাত ঢুকিয়ে আঙ্গুলের ডগায় মাসাজ করতে স্মিত হেসে বলল, শুনবে? আছে নাকি? হ্যাঁ, আছে। পূর্ব চট করে চোখ খুলে পূর্ণতার মাথার চুল আঁকড়ে নিজের দিকে ঝুঁকায় অপ্রস্তুত গলায় বলে ওঠে, কে সেই লোক? কোথায় থাকে? যদি সত্য হয় তোমাকে মেরে ফেলবো আমি। পূর্ণতা মজার ছলে বলে ওঠে, সিয়াম আছে না, ওর সাথে দেখা করতে গিয়েছি। ও এসেছিল জানো, ব্রেকআপের পর কি যে দেখতে হয়েছে না, উফ। পূর্ব রাগে বাষ্পীভূতের মতো পূর্ণতার থুতনিতে কামড় দেয়। পূর্ণতা চিৎকার দেওয়ার পূর্বেই পূর্ব ওর মুখ চেপে কোল থেকে উঠে পড়ে। ব্যথায় পূর্ণতার চোখে পানি এসে গেছে। পূর্বে সেদিকে লক্ষ্য করার অবকাশ নেই। পূর্ব থুতনি ছেড়ে ওর গাল চেপে ভয়াবহ ক্ষিপ্রতায় বলে ওঠে, আমার কাছে গল্প বানাও? আর বলবে কখনো? আর বলবে? মেরে ফেলবো একদম। কিছু বলি না দেখি কলিজা কত বড় হয়ে গেছে। কি সাহস, আমার সামনে তুমিও ফালতুটার গল্প করছো?
পূর্ণতা নিষ্পলক চাহনিতে পিটপিট করে তাকিয়ে দেখছে পূর্বকে। অন্যের নাম নিয়ে সামান্য একটু মিথ্যে গল্প বলছে, তাতে এই রিয়েকশন? তাহলে পূর্বের শরীরে, অধিকারভুক্ত ঠোঁটে অন্য মেয়ের নোংরা স্পর্শের দাগ লেগেছে, সেটা দেখলে কেমন দাউ দাউ করে জ্বলে ওঠে পূর্ণতার বুকে। পূর্ব কি সেটা আদৌ জানে? পূর্ণতা অনুভূতিপ্রবণ চাহনিতে নম্র গলায় বলে ওঠে, ওই মেয়েটা কে ছিল পূর্ব? কোন মেয়ে? কিসের মেয়ে? আমার জীবনে তুমি ছাড়া কোনো জাতাকল নেই। পূর্ণতা হাত উঠিয়ে পূর্বর পিঠ ছুঁয়ে ছুঁয়ে গলার কাছটায় এনে ঠোঁটের উপর রক্ত জমা জায়গায় আঙ্গুল স্পর্শ করে বলে ওঠে, এই মেয়েটার কথা বলছি। কে ছিল ও? আমি জানি তুমি ওকে চিনো। অসম্ভব! তুমি এসব কথা, তুমি কার কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। পূর্ব তাৎক্ষণিক প্রসঙ্গ পাল্টে দৃষ্টি সরিয়ে পূর্ণতাকে ছেড়ে দিয়ে দূরে সরে বসে। জানালা খুলে দিতেই বৃষ্টিস্নাত ঠান্ডা বাতাস হুড়হুড় করে প্রবেশ করে ভেতরে। নির্মল আকাশে মেঘের ঘনঘটায় বৃষ্টি নামার জন্য প্রস্তুতি পর্ব নিয়েছে। বৃষ্টিটা নামলেই রুক্ষ শুষ্ক প্রাণে পানি সঞ্চারিত হয়ে উজ্জীবিত হবে সবুজ শ্যামল গ্রাম্য প্রকৃতি। পূর্ব গলার কাছে পাঞ্জাবিটা টেনে বাতাস আহরণের জন্য এক পশলা বুক উন্মুক্ত করছে। পূর্ব নিজের ঘটার কথা বলবে না বুঝেই পূর্ণতা অত্যন্ত নমনীয় গলায় বলে ওঠে, আমি তোমাকে এবং আমাদের এই সম্পর্কটাকে হারাতে চাই না। তোমার গোপনীয় কথাগুলো আমাকে খুব আহত করছে। তুমি আমাকে বিশ্বাস করেও হয়তো করতে পারছো না। কেন এমন করছো? ভালোবাসো বলেই কি কথাটা লুকাচ্ছ, নাকি আমার মধ্যেই কিছু একটা অনুপযুক্ত তুমি নিজের মধ্যে গুটিয়ে থাকো সেই ভাঁজযুক্ত জীবনে হঠাৎ আমাকে এনেছো? তাই বলে আমি কি তোমার একান্ত ব্যক্তি জীবনের সবকিছু উলটপালটের কারণ হয়েছি? যদি আমি তোমার জন্য অনুপযোগী হয়েই থাকি, আমি নিজ থেকে তোমার জন্য সীমানা ছেড়ে দিব। কিন্তু সীমানা যদি বাড়তে বাড়তে দূরত্ব ঘটিয়ে দেয়, আমি আড়াল হয়ে যাব গোটা শহর থেকে। কখনো তোমার শহরে, তোমার জগতে, তোমার ভুবনে পা দিব না। হারিয়ে গেলেও খুঁজে পাবে না। তুমি একটা দুর্বল পূর্ণতাকে দেখছো, দুর্বলতার আড়ালে বলিষ্ঠ পূর্ণতাকে দেখনি। আমি তোমার জন্য যতটা সরল, ঠিক ততটাই গরল তোমার অজান্তে। তুমি ভেবেছ আমি তোমার জন্য কাতর, অথচ ভুলে গিয়েছ আমি চাইলে রণক্ষেত্রের রণাঙ্গিনীর মতো নিজের আচরণ প্রকাশ করতে পারি। তুমি আমার নরম দিক, তাই তোমাকে কঠোর দিক দেখানোর ভুল আমি কখনো করিনি। আমাকে বাধ্য করো না পূর্ব, দয়া করে এমন বাধ্য করো না যেন তোমাকে আমি সর্বনিকৃষ্ট রূপ দেখিয়ে ফেলি। আমি আমার কষ্ট, সহ্য, ধৈর্য সীমাত্রয় অতিক্রম করে ফেললে কখনো তোমার দিকে ছুপবো না, কখনোই না। আমাকে দুর্বল ভাবার ভুল তুমি করো না। ভালোবেসে যদি তোমাকে পেতে পারি, ভালো রাখার জন্য তোমাকে ছাড়তেও গ্লানি নেই। পর্ব ৩২। জানালা গলে বৃষ্টির অদম্য ছাট প্রবেশ করছে রুমে। মৌসুমি বৃষ্টির সাথে মৌ মৌ বাতাসের আলিঙ্গনে শীতলতার দরুন এক পরিবেশ উদ্ভব হয়েছে চারপাশে। পূর্ব স্থবির দৃষ্টিতে পলকহীন চোখে পূর্ণতার দিকে কতটুকু সময় ব্যয় করেছে তা অনুমান করা কঠিন। পূর্ণতার চোখে দুর্বলতার ক্লেশ নেই, এ যেন অন্যরূপী কঠিন চিত্তের পূর্ণতা। এমন মানবীকে দেখে পূর্বের বুক ফুলে যেন গর্বের উচ্ছ্বাস উন্মোচিত হচ্ছে। পূর্ব নিজের আত্মগর্ব ভেতরে চেপে বাহু দুদিকে প্রসার করে ইশারা করে কাছে আসতে। এই কাছে আসাটা যেন নিছক আশা নয়, একেবারে বুকের মধ্যখানে লুকিয়ে রাখার যাতনা। পূর্ব উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁটটা চেপে প্রসারিত বাহুদায় আরও খানিকটা প্রসার করতেই এবার দ্রুত গতিতে মাথা ঝাঁকিয়ে কাছে আসতে বলে। মুখ ফুটে শব্দ বেরোচ্ছে না, বলতে পারছে না, কাছে আসো পাগলে মেয়ে, আমার বুকটায় দহনের প্রলয় হচ্ছে, তুমি মাথা রেখে শান্তি দাও এতে। পূর্ণতার চোখে বীরাঙ্গনার মতো কাঠিন্য বিরাজ করলেও আচমকে এমন প্রকাশ্য আবেগ দেখে শূন্য চিন্তায় ঝাঁপিয়ে পড়ে পূর্বের প্রসারণক্ষম বাহুর দূরত্বে। দোধার মেলে ধরা বাহুদায় এবার বুকের উপর আছড়ে পড়া মানুষটাকে আঁকড়ে ধরে। মেঘের গুরুম গুরুম আওয়াজের সাথে ঠান্ডা শীতল বাতাসের অদ্ভুত কলহাস্য যেন কারো কান্নাধ্বনি পেয়ে ব্যাপক তেজে হয়ে উঠেছে। প্রকৃতি তার বীভৎস লীলায় ঝড়ের তাণ্ডব শুরু করেছে। গাছপালা টিনের চালে আছড়ে পড়ছে, থমথম বিকট শব্দ হচ্ছে। কোথাও যেন মানব মনে প্রকৃতির অপ্রকৃতিস্থ আচরণের বেশ ভয় ঠেকাচ্ছে। পূর্ণতার হু হু করে ফোপানো কান্দার অশ্রুপাত জানান দিচ্ছে এতক্ষণ সে যথেষ্ট কষ্টে লুকিয়ে কথাগুলো বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করেছিল। কিন্তু পূর্বের খোলা আচরণ যতবার প্রকাশ হয়েছে ততবার সে নিজেকে সঁপেছে তন্মধ্যে। পূর্ব টিনের দেয়ালে পিঠ হেলিয়ে পূর্ণতাকে বুকের মধ্যে বাহুর আড়ালে লুকানোর সূক্ষ্ম চেষ্টায় আছে। ঠিক কোথায় রাখলে পূর্ণতাকে নিজের মধ্যে আগলে রাখা হবে? সাহিত্যিক ভাষায় বুকের মধ্যে ঢুকিয়ে রাখা দ্বারা যেটা বোঝায়, সেটা কিভাবে ফলাবে পূর্ব? আপাতত জানা নেই। নিজের বুকের দিকে মাথাটা নুয়ে এলোমেলো চুলের পূর্ণতাকে এক ধ্যানে দেখতে থাকে সে।
চুলের উপর নাক এনে ঘ্রাণের সুবাস টেনে পূর্ণতার মুখ তুলে দেখে। চোখের অশ্রুধারা এখনো টলমল করছে। পূর্ণতা তার মায়াময় অশ্রুপূর্ণ চোখ তুলে তাকালে পূর্ব গালে হাত রেখে ঠোঁটের ভাঁজে ঠোঁট মিলিয়ে দেয়। চোখ ভর্তি পানির পশরা টপ টপ করে গাল বেয়ে যেন কারোর বুকের উপর পড়ে। এলোমেলো চুলগুলোতে আঙ্গুলের চিরুনি দ্বারা মাথার মাঝখানে সিঁথি উঠে। পিঠের উপর চুলের বাহার ছড়িয়ে ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে পূর্ব শ্রান্ত চিত্তে জোরে নিঃশ্বাস ছাড়ে। পূর্বের দুহাতের বৃদ্ধাঙ্গুলে চোখের শেষ পানিটুকু আশ্রয় নেয় পূর্ণতার। তার গর্তময় আকর্ষিত থুতনিতে ঠোঁটের আলতো স্পর্শ বসিয়ে বলে ওঠে পূর্ব, ঘটনাটা কোনোভাবে স্কিপ করা যায় না? ভুলে যাও কি হয়েছে, ভুলে যাও সেদিন আমিও এ বাড়িতে ছিলাম। আমার চাওটা কি খুব অসম্ভব? পূর্ণতা কিছু বলে না, টলটল চোখে এখনো তাকিয়ে আছে। নামটা জানলে তুমি খুব কষ্ট পাবে পূর্ণ। আগেও বলেছি, তোমার উপর সামান্য আঁচড় পড়লে আমি শেষ। এই নামটা বললে তুমি যে কি করবে তা ভাবলে। পূর্বের বুক ঠেলে হতাশার ভারী নিঃশ্বাস যেন ছিটকে আসছে। আচ্ছা, নামটা কি খুবই কাছের? কাছের মানুষের আঘাতগুলো যে কতটা ক্ষত বিক্ষত, চূর্ণ বিচূর্ণ ছিন্ন ভিন্ন করে দেয়, তা যদি ওই মানুষটা জানতো, একটাবার জানতো কতটা দুঃখ হয় মনে, দগ্ধ হয় বুকে, জমাটবদ্ধ হয়ে আসে নিঃশ্বাস। তার সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলো এক নিমেষে পায়ের তলায় মারিয়ে যায়, হারিয়ে যায়, বিলীন হয়ে যায় আজীবনের জন্য। চোখ দিয়ে যায় পানি, হৃদয়ে রেখে যায় অসহনীয় কষ্ট। নোংরামি করা মেয়েটার কথা মোটেও বলতে সাহস পায় না পূর্ব। ঠিক কতটা কাছের মানুষ হলে পূর্বের মতো অমুখ মানুষও এমন অপ্রকৃতস্থভাবে হাঁসফাঁস করতে থাকে। পূর্ব জানালাটা বন্ধ করে দেয়। বৃষ্টির পানি ঢুকে পূর্ণতার ব্লাউজের হাতা ভিজিয়ে দিয়েছে বেশ। পূর্ণতা তার উত্তরের হদিস না পেলেও এই মুহূর্তে শীতল পরিবেশে পূর্বের উষ্ণ বুকে মাথা রেখে অদ্ভুত শান্তি অনুভব করছে। পূর্ণতার চুলের ভেতর হাত ডুবিয়ে ওর গালে হাত রেখে গাম্ভীর্য আভায় বলে ওঠে পূর্ব, তোমাকে আমি ঠিক কবে দেখি? প্রথম দর্শন কোথায় হয়েছিল মনে আছে? তোমার শাড়িটা একটু একটু ছেঁড়া ছিল। আমি গায়ের একচ্ছত্র পোশাক খুলে তোমাকে ঢেকে দেই। তখন কিন্তু তোমার প্রতি কোনো কিছুই আমার ছিল না। অন্য 10টা নর্মাল মেয়ের মতোই তোমাকে দেখেছি। তোমার সাথে খুব অসভ্য কাজ করতে পারতাম। তোমার ঘুমের সুযোগ নিয়ে বহুবার বেখেয়ালে ছোঁয়াও কিন্তু ব্যাপার ছিল না আমার জন্য। তুমি কি করে আমার নিয়মতান্ত্রিক জীবনে আগমন করলে আমি সেদিন বুঝতে পারিনি। শুধু এইটুকু আমার খেয়ালে আছে, তুমি আমার এই হাত দুটোর উপর ঘুমিয়েছ। হাত দুটোয় আবদ্ধ করে তোমাকে নিজের শরীরের উষ্ণতায় সুস্থ করার চেষ্টা করেছি। বুকের ঠিক এই জায়গাটায় তুমি বালিশের মতো তোমার মাথাটা রাখতে আমি আজও সে স্মৃতি ভুলিনি। যেখানে আমার অনুমতি ছাড়া কেউ আমার রুমালটা পর্যন্ত টাচ করতো না, সেখানে তুমি আমার বুকের ভেতর স্পর্শ করেছো। তোমাকে বিশ্বাস না করলে আমার কাছে থাকার সুযোগ দিতাম? থাপ্পড় মেরে তোমাকে অপমান করতাম, যেমনটা অন্য মেয়েদের এতদিন করেছি। আরমান সেদিন কলে যখন বলল তুমি রাজীবের কাছে ভিকটিম হয়েছ, শুনেই আমার ভেতরে যে কেমন পরিস্থিতি হয়েছিল ভাবলেই গায়ের চামড়া এখনো দাঁড়িয়ে ওঠে। জীবনে প্রথমবার কি করব প্রশ্নটা ভেবে আমি বাজেভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। এখনো বাথরুমের সেই তুমিকে মনে পড়লে আমার হুলস্থুল অবস্থা হয়ে যায়। যদি তোমাকে বিশ্বাস না করতাম, তবে আমার মতো মানুষ কখনো তোমার সান্নিধ্যের জন্য মরিয়া হতো না। পলিটিক্সের জন্য না অন্য কিছুর জন্য জানি না, তবে মেয়েদের কাছ থেকে রিজেকশন কখনো পেয়েছি বলে মনে হয় না। আমি স্বল্পভাষী মানুষ। তুমি একমাত্র কারণ যার জন্য আমি এত কথা বলতেও জানাতে আগ্রহ খুঁজে পাই। এত কিছু জানার একটাই মোটিভ ছিল পূর্ণতা, প্লিজ আমার কাছ থেকে নামটা জানার জন্য আর ফোর্স করো না। অতঃপর পূর্বের লম্বা বক্তব্যের আড়ালে আসল কারণটা বুঝতে পারল পূর্ণতা। পূর্ব কোনোভাবেই যে নামটি উচ্চারণ করবে না তা স্পষ্ট করে ফের বোঝা যাচ্ছে। পূর্ণতা নিজেকে সামলে নিয়ে বলল, তুমি ভাবছো নামটা জানলে আমি ভেঙে পড়ব? ভাবছি না, গ্যারান্টি দিচ্ছি। তুমি বলবে না, তাই তো? যদি নামটা বলার মতো হতো, তোমার জানার আগেই আমি তার অস্তিত্ব মিটিয়ে দিতাম। হঠাৎ রুমের কাঠ দরজায় ঠকঠক শব্দ হতেই পূর্ব দরজার দিকে তাকায়। পূর্ণতাকে ছেড়ে দিলে পূর্ণতা বিছানা থেকে নেমে দরজা খুলতেই আয়মান বাইরে দাঁড়িয়ে বলে, দোস্ত একটু দরকার, আসবি? পূর্ণতা বিহ্বল দৃষ্টিতে মাথা ঘুরিয়ে পূর্বের দিকে তাকায়। পূর্ব নিশ্চয়ই সন্দেহ করছে আয়মানের সাথে মিলে যেও আসল ঘটনার জরিপে জড়িয়েছে, তা আজ হয়তো করেছে। পূর্ব পরিস্থিতি ঠান্ডা রেখে চোখ দিয়ে ইশারা করলে পূর্ণতা দরজা চাপিয়ে চলে যায়। পূর্ব বালিশে মাথা রেখে জানালাটা খুলে বৃষ্টির পবিত্র কণায় ডুব দেয়। আজ তার প্রচুর ঘুম পাচ্ছে, কেন যেন শান্তির ঘুম হবে এমন বাদলার দিনে, টিনের ঘরে আধো অন্ধকারে। ধোয়া ওঠা গরম কাফে চোখ বন্ধ করে তৃপ্তির চুমুক। আহ, কি দারুণ অনুভূতি! বজ্রপাতে তালে তালে বৃষ্টির দিনে গরম চা ও ভুনা খিচুড়ি অমৃতের মতো স্বাদ লাগে, যেন বেহেশতি পসরা হুট করে এমন বাদলার দিনে আসমান থেকে নেমে এসেছে।
রান্নাঘরে মাটির চুলায় বড় হাঁড়িতে খিচুড়ি রান্নার ঘ্রাণ পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। সবাই যার যার প্লেটে হাতে নিয়ে পূর্ব প্রস্তুতি সেরে ফেলেছে। আনিশার মা সাজেদা ও পূর্ণতার মা খোদেজা দাওয়ায় বটি পেতে লেবু শশা পেঁয়াজ কাটছে। পূর্ণতার মামি দিলরুবা হাফ প্লেটের উপর কাটাকুটির জিনিস সুন্দর করে সাজাচ্ছে। একপাশে গোল করে কাটা শশা, এরপর লম্বা ফালি করে কাটা লেবু, এরপর স্থান পেয়েছে দেশি পেঁয়াজের টুকরা। তানিয়া উঠোনের কলপার থেকে কি যেন ধুয়ে এনে দিলরুবার পাশে প্লেটে কিছু রাখলো। দিলরুবার চোখ ঘুরিয়ে তানিয়ার চঞ্চলী ভাব দেখে বিরক্ত হলেও তা যথাসাধ্য ভেতরে চেপে বলে উঠল, মরিচ আনতে গেলি কেন? খিচুড়িতে মরিচ দিছে না? তানিয়া মাথার উপর থেকে বৃষ্টির প্রলেপ ঝাড় দিতেই বলল, আনাম মরিচ খাওয়ার স্বাদ আছে কে টুসটুসি মামি। খিচুড়ির লোকমায় লোকমায় মরিচে কামড় দিলে যে ঝাঁসটা লাগে, উফ। দিলরুবার মুখের অবস্থা এমন হলো যে এই অকালপক্ষের সাথে কথা বলে নিজের রুচি বাঁধানোর কোনো শখ নেই। সে প্লেট নিয়ে খাওয়ার ঘরে চলে গেল। তানিয়া হাত এগিয়ে টিনের চালে ধুয়ে পড়া ঝর্ণার মতো বৃষ্টির পানি মুঠোতে পড়ছে। আয়মান পূর্ণতাকে নিয়ে রুমের দরজাটা আটকিয়ে দুটো চেয়ার টেনে বসে পড়ে। সাগ্রতের বেলায় কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেল। মাথার চুলগুলো ভিজে খাড়া খাড়া হয়ে আছে। গায়ের পোশাক পাল্টে নেভি ব্লু শার্ট ও ব্ল্যাক প্যান্ট পরনে। এক হাতে ধোয়া ওঠা তপ্তকর কফির মগ, থেমে থেমে তাতে চুমুক দিচ্ছে। অপর হাতে মোবাইল, যা ক্ষণে ক্ষণে কিছু টাইপ করছে। আই উইল কিল ইউ। সাগ্রত মেসেজ দেখে মুচকি হাসে, রিপ্লাই করে, আই উইল কিস ইউ, ওয়েট ফর দ্যাট। আমি আসছি তো, দেখো কি করি। কি মানে? আপনি না 1 সপ্তাহের জন্য গিয়েছেন? কাজ যদি একদিনে শেষ হয় তো সমস্যা কি? এসে তোমাকে বাজাচ্ছি, ওয়েট। সাগ্রতের অন্যমনস্কের হাসি ও ফোনের বিপরীতে টাইপিং দুটো পূর্ণতার কাছে উদ্ভট লাগছে। আয়মান পূর্ণতা জিজ্ঞাসু দৃষ্টিতে জবাব রেখে বলে ওঠে, ভাবির সাথে চলে, বুঝোস না? স্নেহা ভাবি কিন্তু জোশ দেখতে, দেখবি ভাবি রে। হারামি, আমি এখানে ভাবি দেখতে আসছি? হঠাৎ সাগ্রত কফিতে ছোট্ট চুমুক দিয়ে বলে ওঠে, আমার কান সজাগ, সরি। সব কিছু শুনে ফেলেছে আয়মান। তোমার ভাবিটা বুঝছো, একা থাকে। বিশাল ফ্ল্যাটে এখন তার মন বসছে না, তাই কাজে টাইমে টেক্সট করেছে। ভাবি একা থাকে মানে? আপনার বাবা মা? নেই, পরপরে টপকে গেছে। স্নেহা ও অনাগত একজন ছাড়া বর্তমানে আমার কেউ নেই। অনাগত? ভাবি কি প্রেগনেন্ট ভাইয়া? সাগ্রত সহজ সাধ্য হাসিতে বলে ওঠে, হ্যাঁ, 7 মান্থস রানিং। পূর্ণতা খবরটা শুনে এত খুশি হলো যেন নিজের মা হওয়ার সংবাদ শুনেছে। চট করে আয়মানের গালে থাপ্পড় মেরে দিল সে। আয়মান যেন আকাশ থেকে ধপাস করে পড়ল। পূর্ণতাকে মারলো কেন? এই খুশির সংবাদে চর দিল কি বুঝে? পরক্ষণই পূর্ণতা তাচ্ছিলের সাথে বলল, দেখ হাদা, তাড়াতাড়ি কর। তোর পোনাপুনিগুলোর সাথে আমার গুলার বিয়ে দিব, বুঝলি? তোর মেয়েকে তুলে এনে আমার ওয়াসিফ বাড়ির বউ বানাবো। বল, বিয়ে করাবি না? আয়মান গালে হাত দিয়ে ভিনগ্রহী প্রাণের মতো ভেবাচাকা খেয়ে আছে। পূর্ণদের কি মাথায় সিট আছে নাকি? আয়মান বোকার দৃষ্টিতে বলে ওঠে, বইন, তুই ঠিক আছোস? ভাদ্র মাসের পাগলা কুত্তা কামড় দিছে। যদি কামড়ানি খাস তো চল, তোরে দুটো টিটিনাস দিয়ে আনি। সাগ্রত খিলখিল করে হাসতে থাকে। এই দুজনের কর্মকাণ্ডে রীতিমতো পেটের ভেতর হাসিতে ঝড় উঠে যাচ্ছে। বহু চেষ্টায় হাসি আটকে সাগ্রত বলে উঠল, তোমরা দুজনকে ছোটকালের বন্ধু? আয়মান ফট করে বলে ওঠে, না ভাই, ন্যাংটাকালের বন্ধু। আমি পূর্ণতা শ্রেয়া জন্মের পর থেকে একে অপরকে চিনি। ও মাই গড, এত পুরনো সম্পর্ক টিকে কি করে? হঠাৎ হাস্যোজ্জ্বল মুখ দুটো কালো আধারে মিয়ে গেল। নামের তালিকায় যে আরও একজন অন্তর্ভুক্ত ছিল, তার নাম নেওয়াও এখন হারাম। পূর্ণতা মাথা নিচু করে ফ্লোরে পায়ের নখ খোঁচাচ্ছে। আয়মান ভরাক্রান্ত মুখে এক টুকরো হাসি ফুটিয়ে বলে ওঠে, আমরা 4 বন্ধু ছিলাম, আমি, শ্রেয়া, পূর্ণতা, রাজীব। আমি অবশ্য সবার থেকে 8 মাসের বড়। আমরা 4 পরিবারের বিল্ডিংয়ের একই ইউনিটের 4টা ফ্ল্যাটে থাকতাম। বন্ধু, সহপাঠী, ভাই বোনের মতে একে অন্যকে দেখে বড় হয়েছি। স্কুল, কলেজ, ভার্সিটিতেও আল্লাহর রহমতে আমরা একসাথেই ছিলাম। কিন্তু আল্লাহ হয়তো ভালোর জন্য আমাদের এক বন্ধুকে আড়াল করে দিল। রাজীব খুব বড় ধরনের একটা খারাপ কাজ করলো। এরপর থেকেও আমাদের সাথে নেই। তোমাদের পরিবার খুব ঘনিষ্ঠ? হ্যাঁ, যদি পূর্ণতা বা শ্রেয়া আমাদের বাসায় থাকতে চাইতো, কখনো না শব্দ উচ্চারণ করতো না। এতটাই বিশ্বাসের ভরসা আমাদের সবার পরিবারের। মনে কিছু না করলে একটা কথা বলবো। আমি মানি যে বেস্ট ফ্রেন্ড জিনিসটা বিপরীতধর্মী ছেলে মেয়েদের জন্য না। একসময় না একসময় তারা প্রেমে পড়ে। তোমাদের মধ্যে এমন হয়নি? আমাদের মধ্যে এমন হয়নি। রাজীবের বেলায় যেটা ছিল ওটা ছ্যাঁচড়ামি। সাগ্রত এবার পূর্ণতার দিকে তাকিয়ে বলে, মিসেস পূর্ণতা, আপনার সামনে আয়মানের মতো সুন্দর একটা ছেলে ঘুরঘুর করতো, কখনো ফিল কাজ করতো না? ওকে দেখে তো আমারই মাথা ঘুরে গেছিল। শেষের কথাটা সাগ্রতের জন্য না হলেও মেয়েদের জন্য সত্য। আয়মানের চওড়া বুকের শেপের দিকে একবার হলেও রাস্তায় হাঁটা মেয়েদের সরু নজর পড়বে।
প্রাণখোলা হাসির দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়বে, হয়তোবা দৃষ্টিগোচরে কেউ সেই হাসির প্রেমেও পড়ে যেতে পারে। এই হারামিটা এত সুন্দর দেখেই তো আমি ওই মেয়েকে আমার বাড়ির বউ বানাতে চাই। ও যদি ছেলে হয়ে দেখতো, এত লাজবাব হয়, তাহলে ভাবুন বাপকা বেটি কত প্রিটি হবে। আয়মান লজ্জাজনক হাসি দিয়ে বলে ওঠে, তোর বাড়িতে মেয়ে পাঠায় আমি দিদারসে তোর পোলার সাথে হুইস্কি খামো। তোর জামাইরে বলবি একটা বার সেকশন খুলতে। খিলখিল হাসিতে মেতে ওঠে আয়মানের ঘর। সাগ্রত পূর্ণতা ও আয়মানের হাস্য কলরবে মুখরিত হয়ে ওঠে বৃষ্টিময় পরিবেশ। কিন্তু পরবর্তীতে এই হাসিগুলো কি মিলিয়ে যাবে? বেশি হাসলে কাঁদতে হয়, প্রবাদের মতো সত্য হবে। সাগ্রত চাপা ব্যথায় ব্যথিত হয়। কি মধুর সম্পর্ক ওদের মধ্যে, কি বিশ্বাস, ভরসা ও ভালোবাসা বিরাজ করে তিনজনের বন্ধুত্বে। কিন্তু নামটা জানার পর কি হবে এ দুজনের? হাসিগুলো কোথায় নিরুদ্দেশ হবে? ফিরে কি আর আসবে না? সাগ্রত হুট করে মুখের হাস্য লালিমা হ্রাস করে পূর্ণতার হাসি খুশি চেহারায় তাকিয়ে থাকে। পূর্ণতা হঠাৎ করে বলে ওঠে, কিছু বলবেন ভাইয়া? বলার অনেক কিছুই আছে। আপনার হাজব্যান্ড কেন আপনাকে বলতে চাচ্ছে না তা এখন পরিষ্কার বুঝতে পারলাম। পূর্ণতা চুপ করে তাকিয়ে আছে। আয়মানও এখন মুখ গম্ভীর করে রেখেছে। সাগ্রত কফিতে শেষ চুমুকটা দিয়ে টেবিলে মগ রেখে বলে ওঠে, আপনার থুতনিতে যে ছোট্ট একটা গর্ত আছে তা অদ্ভুত সুন্দর। আপনার হাসিতে একটা নিষ্পাপের ছোঁয়া আছে। কেউ আপনার হাসিটা দেখলে শুধু দেখতেই চাইবে, তার মন পড়বে না তাতে। আমরা একটা কোলের বাচ্চার হাসি দেখার জন্য আঁকাপাকা করি, আপনার বেলাতেও এমনটা হয়ে থাকে। আপনি কাছের মানুষগুলোকে বুকটা উজাড় করে বিশ্বাস করেন, তা দেখে কেউ চাইবে না আপনার বিশ্বাসের ডোরটা ভাঙুক। পূর্ব আপনাকে এতটা ভালোবাসে যা পরিমাপ করা দুঃসাধ্য। আপনার হাসিটা যখন কান্নায় মিলিয়ে যাবে, সেই দৃশ্যটার জন্য উনি নিজেও ঘটনাটা মাটি করতে প্রস্তুত, এবং উনি সেটাই করছেন। আপনাকে কিচ্ছু বলেননি, আর মনে হয় না সে বলবে। আমি এখানে সত্য দেখতে এসেছিলাম, কিন্তু অনেক কিছুই শিক্ষা পেলাম। ভালোবাসার জন্য দিনক্ষণ লাগে না, লাগে শুধু মুহূর্ত। এই মুহূর্তগুলো উনি আপনার নামে করে দিয়েছেন। উনি একজন ব্যস্ত জীবনের মানুষ, তার উপর রাজনীতিতে জড়িত, তবুও আপনাকে নিয়ে তার খুব স্বপ্ন। এমন স্বপ্নচারীর ঠোঁট ভেঙে যখন কান্নার আর্তনাদ আসবে, উনি সেটা সহ্য করতে পারবেন না। সত্যিকার অর্থে ভেঙে যাবেন। আপনি শক্ত হন ছোট বোন। আপনি ভাঙলে ওই মানুষটার শক্ত খোলসটা ভেঙে শত্রু সাহসের পাল্লা ভারী করবে। একটা পুরুষ যেমন মেয়ের জীবনটা নরক বানাতে পারে, একটা মেয়ে চাইলে পুরুষের গোটা জগৎ ধ্বংস করার ক্ষমতা রাখে। পূর্ব কষ্ট পেলেও আপনাকে বলবে না। হয়তো উনি এখন অমানসিক যন্ত্রণায় আছেন, সেটাও আপনাকে বুঝতে দিচ্ছে না। শান্ত স্বাভাবিক মুহূর্তে আপনি যখন তার মুখের দিকে তাকাবেন, তখন বুঝবেন যেন তার কিছুই হয়নি। যখন বুকের উপর হাত রাখবেন, তখন ঠিকই বুঝবেন হৃৎপিণ্ডের ধুকপুকানির সাথে উনি নিজের সকল তীব্র উৎকণ্ঠা চেপে রেখেছেন। যা দেখা যায় তা সত্যি হয় না, যা দেখা যায় না তাই সত্যি হয়। কথাটা জানেন তো? নিজেকে সামলে ওই মানুষটাকেও সামলান। এভাবে ছোটখাটো ব্যাপারে জীবনের গতি থামাবেন না। সময়, স্রোত, জীবন কোনোটাই কারোর জন্য থেমে থাকে না। সাগ্রত জোরে নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে একটা কাগজ ভাঁজ বের করে। টেবিলের উপর মগের নিচে রাখতেই উঠে দাঁড়িয়ে পড়ে। পূর্ণতার দিকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালে পূর্ণতা হতভম্ব দৃষ্টিতে দাঁড়িয়ে কাপা কাপা হাত এগিয়ে দেয়। আয়মানের মস্তিষ্কের বুদ্ধির চাকাটা কোথাও যেন জং ধরে আটকে গেছে, ঠিকমতো ঘুরছে না। কিছুই বুঝতে পারছে না সাগ্রত কি বলছে। সাগ্রত মিষ্টি এসে পূর্ণতার সাথে হ্যান্ডশেক করে বলে, কাজের উসিলায় আবার দেখা হবে ইনশাল্লাহ। আমি নতুনভাবে আপনাকে দেখতে চাই, অবলা, দুর্বল, লাঞ্ছিত পূর্ণতা না। আল্লাহ হাফেজ ছোট বোন, আবার দেখা হবে। সাগ্রত জানালার কপাট খুলে চামড়ার ব্যাগটা বাইরে ছুঁড়ে মারে। ঝপ করে বৃষ্টির মধ্যে মাটিতে পড়ার শব্দ হতে জানালা দিয়ে লাফিয়ে পড়ে সাগ্রত। হাত ঝাড়া দিতেই পূর্ণতার উদ্দেশ্যে কপালে আঙ্গুল তুলে স্যালুট ইশারা করে মিলিয়ে যায় বৃষ্টিতে। আয়মান মগের দিকে তাকাতেই চিরকুটটা দেখে। মগ উঠিয়ে চিরকুট নিয়ে পূর্ণতার দিকে এক পলক তাকিয়ে বলে, এটা তুই খুলবি না আমি খুলব? তুই খোল। শিওর তো? হ্যাঁ। আয়মান জানালা দিয়ে আকাশের পানে দৃষ্টি রেখে মনে মনে কিছু বলল। চিরকুটটা খোলার সাহস না পেলেও পূর্ণতার জন্য খুলতে হবে। আয়মান বিসমিল্লা বলে চিরকুটটা খুলে ফেলল। কালো বলপেনের কালিতে যে নাম ছিল তা জানার জন্য যতটা উদ্গ্রীব ছিল, এখন উদ্ধৃতির জন্য একটুকুও গলা ভেদ করে শব্দ করতে পারছে না। সাদা চিরকুটটা ধরে শোপিসের মতো স্থির হয়ে গেছে। আয়মান পূর্ণতার দিকে পিঠ দিয়ে সাদা চিরকুটে আরও একবার চোখ বুলালো। পরিষ্কার লেখায় দুটো অক্ষরমালা একত্রে সাজানো। কি সুন্দর নাম! এই নামটা ঠোঁটের কোণে উচ্চারণ করলে নিমেষেই মনটা প্রাণচাঞ্চল্য হয়ে ওঠে। সাদা চিরকুটে এক ফোঁটা পানি পড়ে কালো কাজলের মতো কলমের কালিও যেন ছড়িয়ে পড়তে লাগলো। পূর্ণতা ব্যাপক অস্থিরতায় ছটফট করতেই আয়মানের কাঁধ ঘুরিয়ে হাত থেকে চিরকুট নেয়। চট করে আয়মানের চোখ লুকানো দৃশ্য পূর্ণতা দেখে ফেলে। আয়মান চোখের পানি লুকাচ্ছে কেন? আয়মানের চোখে হাত দিয়ে অনেকটা পালিয়ে যাওয়ার মতো দরজা খুলে বেরিয়ে যায়। পূর্ণতা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শেষমেশ হাতের ভেজা চিরকুটটা মেলে ধরতেই গোটা গোটা অক্ষরগুলো ভেসে ওঠে। শ্রেয়া। আবার দেখে শ্রেয়া, আরও কয়েকবার দেখে শ্রেয়া।
পাগলের মতো বিছানার উপর থেকে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখে, না, শ্রেয়াই লেখা আছে। কেন লেখা আছে? এই নাম কেন লিখেছে? শ্রেয়া ছিল? অসম্ভব। কি করে হবে? শ্রেয়া হতেই পারে না, পারে না। শুনলেন ফাবিয়া মামার লেখা তোকে ঘিরে গল্প থেকে পর্ব 28, 29, 30, 31, 32। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।